আমরা লাস্ট দিন বাসায় যে কোড করতে কারো প্রবলেম হচ্ছে বলেন। আপনার এই যে আইআরটিএম এর মধ্যে এটা কি অন্যান্য পারপাসের ক্ষেত্রে আর কি এটা কি ক্ষেত্রে যেমন বি এবং স্ট্রং এর ক্ষেত্রে স্ট্রং কে আপনি আমরা ইউজ করি হচ্ছে ওয়েবসাইট ওইটার মাধ্যমে সার্চ করার জন্য এটা কি সেম কাজ করে নাকি? না, ইএম হচ্ছে জাস্ট ধরেন যে একটা কথার মধ্যে একটা জিনিসকে আপনি ইম্পর্টেন্স দিতে চাচ্ছেন, মানে এই জিনিসটা আসলে লক্ষ্য রাখা উচিত। এরকম ধরেন যে আপনি একটা একটা প্যারাগ্রাফ লিখছেন, এই প্যারাগ্রাফের মধ্যে একজনের আইডি নাম্বার রেগুলার কন্টেন্ট যেরকম থাকে ওটা যদি থাকে উনি কিন্তু মানে চোখে কিন্তু এটা হঠাৎ করে নাও ধরা করতে পারে। যখন এটা বোল্ড করা থাকে যেরকম চোখে পড়ে, তখন বাঁকা স্টাইলে থাকলেও ইটালিক স্টাইল বা যেটা বলতেছি ওটা থাকলে তার মানে নোটিশ করা একটু সহজ হবে। এটাই। আরেকটা বিষয় হচ্ছে আপনার আইফ্রেম এর মাধ্যমে এবং এ এর মাধ্যমে এ আর এইচ ই আর ই আর ই এফ এ এই দুটোর মধ্যে পার্থক্য কি? কারণ এটাতেই তো আমরা আর কি আপনার এক প্রকার লিংক ইউজ করতেছি যার মাধ্যমে আমরা অন্য কোথাও যাচ্ছি। ম্যাপের কথা বলতেছেন? জি, ম্যাপের মতো একটা। ম্যাপ, ইউটিউব ভিডিও, এগুলা ইমবেড করা আর আইফ্রেম একটা ইউজ করার মধ্যে পার্থক্য নাকি এরকম? জি, মানে ধরেন আমরা ধরেন একটা টেক্সট লিখলাম, ঠিক আছে? সেই টেক্সটে আমরা যে ক্লিক দিস লিংক টু গেট টু দ্য ভিডিও, ঠিক আছে? মানে লিংকের মধ্যে আমরা ভিডিওর লিংকটা বসায় দিলাম। ধরেন ইউটিউবের একটা কোনো ভিডিও হইলো, তো আমরা ধরেন সেই টেক্সটে ক্লিক করলে কিন্তু ভিডিওতে চলে যাচ্ছে, তাই না? অ্যাঙ্করের কথা বলতেছেন? অ্যাঙ্করের মাধ্যমে, এর মাধ্যমে এ এবং আইফ্রেম এই দুইটার মধ্যে কি আসলে একটা আইফ্রেম তো আপনার অন্য ওয়েবসাইটে যাওয়া লাগতেছে না। জি, এই ওয়েবসাইটের মধ্যে ধরেন ইউটিউবের একটা ভিডিও আমি দেখাবো কাউকে, তাহলে আমি আমার পেজের মধ্যেই তো দেখাইতে পারতেছি। আমার পেজের ভিতরে দেখানোর জন্যই আইফ্রেমটা ইউজ করা। হ্যাঁ হ্যাঁ। আর অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে কি সে তো ইউটিউবে চলে যাবে, জি, তাহলে কিন্তু আমি আমার ভিজিটরকে হারাচ্ছি। ওয়েবসাইটের প্রাণ কি? ওয়েবসাইটের প্রাণ হচ্ছে ভিজিটর। ভিজিটর না থাকলে ওয়েবসাইটের কোনো দাম নেই। ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি, সারা বছর এটা আমরা অন করে রাখি বাট কেউ দেখে না, তাহলে তো এটার কোনো মূল্য নেই। তো ভিজিটরই হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। আমরা মূলত ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। তো আমাদের ওয়েবসাইটে ইউজারকে আমরা যত বেশি সময় পরিমাণ ধরে রাখতে পারবো এটা আমাদের ততই ভালো। এটা আপনি সার্ভিসেও করেন, আপনি বিজনেস করেন, আপনি ইনফরমেশন দিতে চান, যাই ওই যে অ্যাঙ্কর ট্যাগে দেখেন আমি একটা কথা বলছি যে আমরা যখন এক্সটার্নাল ওয়েবসাইট লিংক করি, হ্যাঁ, তখন টার্গেট ব্লাঙ্ক করে রাখতে, মানে যেন নতুন ট্যাবে ওপেন হয়। দেখেন যে কেন, মানে আমরা চাই যে আমাদের ওয়েবসাইট ওপেন থাক অন্তত ব্রাউজার। এমন কোন ইম্পর্টেন্ট সিচুয়েশন যে আমাকে অন্য ওয়েবসাইটে পাঠাতেই হচ্ছে, বাট তারপরেও আমাদের ওয়েবসাইটটা যেন পাশের ট্যাবে ওপেন থাকে, এটা করতে যাচ্ছে। আচ্ছা, গত দিনের ট্যাগ গুলো একটু প্র্যাকটিস করে ফেলেন সবাই, দেখেন কোনো সমস্যা পান কিনা। একটু না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেন।
তার চেয়েও বেশি, মানে আইটি সেক্টরে আমাদের প্রতিনিয়তই হেল্প লাগে, আমাকেও হেল্প নিতে হয়। কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি আইটি সেক্টরে একজন মানুষ, যে আমার আর কারো হেল্প লাগে না, আমি সব একাই করতে পারি। আমাদের দেশের টপ বা ওয়ার্ল্ডের মধ্যে টপ সব সবারই আইটি হেল্প লাগে, কম আর বেশি। আচ্ছা, যতটুকু প্র্যাকটিস করা করছেন, এখন একটু আমরা নতুন কিছু দেখি। ঠিক আছে, যতটুকু করছেন বাসায় যা প্র্যাকটিস করবেন। আমরা এখন একটু এখানে একটু কাজ করি। তো আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে ট্যাগ গুলো, বিভিন্ন ট্যাগ। এখন আরো অনেক ট্যাগ আছে, মানে ট্যাগ আমাদের শেষ হয়নি। আমরা শুধু মানে HTML নিয়ে এখন আর বসে থাকবো না, আমরা HTML এর সাথে CSS টাও শুরু করব। HTML টা শেখার পরবর্তী স্টেপ হচ্ছে CSS। CSS কি? CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট CSS এর ফুল ফর্ম। এখন প্রশ্ন যে ভাই মানে CSS কেন বা কি জন্য আমরা ইউজ করব? দেখেন, আমরা যে পেজটা বানিয়েছি এই পেজের ভিতর ট্যাগ দিয়ে আমরা কন্টেন্ট ডিসপ্লে করতে পারছি। কন্টেন্ট মানে কি? এই যে লেখা, এই যে ছবি, ভিডিও, ম্যাপ বা অডিও অ্যাড করা যায়, মানে একটা ওয়েব পেজের ভিতর যা থাকে সবকিছুই কি কন্টেন্ট। তো আমরা HTML ট্যাগের মাধ্যমে মোটামুটি কন্টেন্ট কিন্তু বসাইতে পারছি, বাট কন্টেন্টটাকে স্টাইলিং করতে পারছি না। এখন বলতে পারেন স্টাইলিং আবার, স্টাইলিংটা হচ্ছে লাইক আপনার একটা টেবিল আপনি বানিয়েছেন, এখন টেবিলের বর্ডার কিন্তু ব্ল্যাক আসছে। আপনার তো মন চাইতে পারে যে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এমন হতে পারে যে বর্ডারটা কি অন্য কালারের হবে। লেখাটা আসছে H1 দিয়ে, যখন একটা লেখা লিখছেন সেটা একটা কি নির্দিষ্ট সাইজ পাচ্ছে। এখন এই সাইজটা আমার কমানো বা বাড়ানোর প্রয়োজন হতে পারে। ফন্ট সাইজের মানে আমার লেখাটার কালারটা চেঞ্জ করা লাগতে পারে। আমার লেখার পেছনে হোয়াইট ডিফল্ট ভাবে পাচ্ছে, এটা ডিফল্ট ভাবে হোয়াইট না পেয়ে আপনি অন্য কিছু চাইতে পারেন। তো এই সবগুলা কাজ আমাকে কি দিয়ে করতে হবে? স্টাইলিং এর মাধ্যমে করতে হবে। আমাকে CSS টা শিখলে আমরা এটা করতে পারবো। তো HTML আমরা যে ট্যাগ গুলো দেখছি আরো কিছু ট্যাগ আমরা দেখবো, আমি বলে দিব সে সময়। আর যখন যেটা দরকার হবে সেটাতে দেখাবো। পাশাপাশি আমরা CSS টা চলেন শুরু করে দেখি যে CSS টা কিভাবে ইউজ করা যায়। তো CSS এর ফুল ফর্মের কথা কি বললাম? ক্যাসকেডিং স্টাইল শিট। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে CSS এবং এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। ঠিক আছে, শিট এর সাথে একটা এস যুক্ত হয়। ঠিক আছে, অনেক জায়গায় এরকম এমসিকিউ পাইতে পারেন যে CSS এর ফুল ফর্মটা কোনটা, একটাতে এস আছে একটাতে এস নাই, এস ছাড়াটা দিলে ভুল ধরবে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু সতর্ক থাকবো। তো দেখেন আমরা লাস্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে HTML। HTML এর ফুল ফর্ম কি ছিল? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই কাজটা যখন আমরা করছি HTML নিয়ে, তখন যে আমরা যে প্রজেক্টে যে ফাইলটা তৈরি করছিলাম, আমাদের যে ফাইলটা তৈরি করছিলাম ফাইলটার নাম কি দিয়েছিলাম? index.html। তো আপনি যখন HTML নিয়ে কাজ করছেন তখন আপনার ফাইলের এক্সটেনশন কি হচ্ছে? .html। তাহলে CSS নিয়ে কাজ করলে কি হওয়া উচিত? .css, রাইট। আমরা যদি CSS নিয়ে কাজ করি আমাদের এরকম .css একটা ফাইল নিয়ে কাজ করতে হবে।
বাট কথাটা ট্রু না, মানে শুধু ফাইল নিয়ে কাজ করলেই যে করা যায় সিএসএস এরকম না। মানে আপনি ফাইল নিয়ে করতে পারবেন, আবার ফাইল ছাড়াও করা যায়। তো সিএসএস আমরা কয় ভাবে করতে পারি আমি একটু বলি। সিএসএস ওয়েস, কি কি ওয়ে আছে আমরা সিএসএস যদি ইউজ করতে চাই, বা সিএসএস এর টাইপস, মানে কি কি টাইপের সিএসএস আছে। তো সিএসএস হচ্ছে প্রধানত তিন টাইপের, 3 টাইপস। তো আমরা আগে নামগুলো দেখি। একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো অনেক সময় মানে বিশেষ করে জব করতে গেলে যখন ইন্টারভিউ ফেস করা হয়, তখন আপনাকে দেখা যায় যে খুব ট্রিকি কোশ্চেন দেয় না, মানে খুব কঠিন প্রশ্ন দেয় না ইন্টারভিউ বোর্ডে, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আপনার মানে আপনার নলেজ পরীক্ষা করে। যে বলবে যে মানে আপনি সিএসএস তো মানে পরীক্ষা আমার আজকে জব আমি করবো, তাহলে সিএসএস খুব ভালো করে প্র্যাকটিস করে গেছে, বাট আপনি ভুলে গেছেন এইটাই। কারণ এটা আমি আজকে দেখাচ্ছি, এটা সরাসরি ওইভাবে দেখানো হবে না। তো আপনি তো ভুলে যাবেন যে কি হলো এটা। আচ্ছা, ট্যাক্স কয় টাইপ মনে আছে? সিঙ্গেল আর ডাবল ট্যাক্স। ওই যে এরকম করে কিন্তু মানে মানুষ আটকায়। বলবে কি যে এইচটিএমএল ট্যাগ কয় টাইপ, তখন বলে কি এইচটিএমএল ট্যাগ তো অনেক আছে, H1 H2 ইমেজ, ঠিক আছে। আহ, আমি আমি কর্পোরেটরদের সাথে যুক্ত থাকার অবস্থায় অনেক রিকোয়ারমেন্ট মানে রিক্রুটমেন্ট প্রসেসের সাথে যুক্ত থাকি। অনেক ভালো ডেভেলপার দেখা যাচ্ছে 3 4 5 বছর এক্সপিরিয়েন্স, বাট আমরা যখন হায়ারিং এ যাই তখন এই বেসিক কোশ্চেন দিয়ে তাদের আটকায় ফেলতে হয়। সে রিয়েলি গুড ডেভেলপার, ভালো, কিন্তু আমাদের মেন্টরিং পজিশনের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার নলেজেবল হতে হবে। মানে ধরেন যে আহ, মানে কাজটা এরকম পার্থক্য যে আমরা যদি একটা বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর ক্ষেত্রে একটা মিস্ত্রি হায়ার করলে কিন্তু হয়ে যায়, তবে মিস্ত্রি কি ইটের পর ইট বসা আপনার বাসাটা বানাই দিবে। কেন আপনি ইঞ্জিনিয়ারিং এর কাছে যান? কারণ কিভাবে কি করলে কতটুকু ওয়েট নিতে পারবে, কতটুকু ভূমিকম্প সহনীয় হবে, এটা নিয়ে কি আপনাকে স্টাডি করতে হবে। শুধু কোড দিয়ে খালি ওয়েবসাইট বানাইলেই হবে না, আপনাকে কোড ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে। এখন ওইটা আপনি বুঝবেন না যদি না আপনার থিওরি নলেজ থাকে। তো বলে যে ভাই আমি থিওরি ওয়েবসাইট বানাই, আমার তো এই কয় টাইপ কি টাইপ এটা তো আমার লাগে না। তো এরকম প্রবলেম হবে না, ঠিক আছে? তো তখন আমরা দেখা যায় যে বলি যে ভাই আপনাকে আসলে আমরা নিতে পারছি না, কারণ আপনার নলেজে গ্যাপ আছে। তো অনেকে অস্বীকার করে যে না আমি এত বছর ধরে জব করি, জাস্ট এটা বললাম। এবং এই সময় দেখা যায় যদি নেওয়া হয় তাকে স্যালারি অনেক কম দেওয়া হয়, ঠিক আছে, স্যালারি অনেক কমায় দেওয়া হয়। তো সেই জন্য আমি আপনাদের বলতেছি যাতে এই প্রিপারেশন গুলো আপনাদের থাকে। আপনারা যারা বিশেষ করে অনেকে বাইরে যেতে চান, তো বাইরে যেতে চাইলে যে জব টপ করতে চাইলে এগুলোর নলেজ খুব দরকার। আচ্ছা, সো যেটা বললাম যে আমাদের সিএসএস হচ্ছে 3 টাইপের, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন মানে কি বোঝাচ্ছে? লাইনের মধ্যেই আপনি সিএসএস করতে পারবেন। কোন লাইন? এইচটিএমএল ট্যাগের মধ্যে। এইচটিএমএল ট্যাগ যখন লেখেন একটা লাইন তৈরি হয় না, যে H1 লিখতেছেন, H1 লাইনের মধ্যে আপনি ইনলাইন সিএসএসটা করতে পারবেন। ইন্টারনালটা হচ্ছে আপনি লাইনে কিন্তু সিএসএস করবেন না, আপনি লাইনে সিএসএস করবেন না, বাট আপনি যে পেজের সিএসএস করতেছেন, ধরেন আপনার index.html পেজটা আপনি ডিজাইন করবেন, স্টাইলিং করবেন, তাহলে আপনার এই index.html ফাইলের মধ্যেই যদি আপনি সিএসএস করেন, আসলে এটা সাধারণত হেড ট্যাগের মধ্যে করা হয়। এই হেড ট্যাগের ভিতর যখন আপনি সিএসএস করবেন তখন এটাকে কি বলা হবে? ইন্টারনাল। আর এক্সটার্নালটা হচ্ছে একদম এক্সট্রা। ওই যে প্রথম যেটা বললাম যে আমাদের কি লাগবে, সিএসএস ফাইল লাগবে, এক্সট্রা একটা ফাইল নিয়ে যদি আপনি কোড করেন তখন
এক্সটার্নাল। এখন বলতে পারেন ভাই এই তিনটার মধ্যে কোনটা ভালো, মানে কোনটা আমাদের ইউজ করা উচিত? আসলে তিনটাই ভালো, মানে তিনটাই কোনো খারাপ নাই, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে ইউজ করতে হবে। এটা এখন আমি বললে হয়তো ভালো বুঝবেন না, তারপরেও বলি, তারপরে আমি দেখাচ্ছি যে মানে এক এক সময় আপনার এক একটার প্রয়োজন হয়। তবে আপনি যদি এই তিনটার মধ্যে পাওয়ারের কথা চিন্তা করেন, মানে কোনটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইনলাইন। এই ইনলাইনে যদি আপনি সিএসএস করেন, এই সিএসএস মানে পাবে, মাস্ট পাবে, এবং এটা আপনি ওভাররাইট করতে পারবেন না। ওভাররাইট মানে কি, ধরেন যে আপনি কালার দিচ্ছেন রেড, এটা বাইরে কোথাও থেকে আপনি এটা চেঞ্জ করে এটার কালার চেঞ্জ করতে পারবেন না। কেন চেঞ্জ করতে পারবেন না? কারণ এটা তো লাইনের ভিতর দেওয়া আছে, তো প্রায়োরিটি এটার হাই থাকে। এর তুলনায় ইন্টারনালের পাওয়ারটা একটু কম ইনলাইনের তুলনায়। ইন্টারনালটা আমরা এই যে হেড ট্যাগের ভিতর করতেছি, এটা আপনার ওই পেজের ভিতর এটা প্রায়োরিটি থাকে। তবে মানে সেম জিনিস আমি ইনলাইন করছি আবার ইন্টারনালও করছি, তাই কোনটা পাবে? ইনলাইন পাবে, কারণ ইনলাইনের প্রায়োরিটি বেশি। আর সবচেয়ে পাওয়ার কম হচ্ছে এক্সটার্নাল। এটা যেহেতু এক্সট্রা একটা পেজে থাকে, তো যে কোনো সময় এটাকে ওভাররাইট করা যায়। ধরেন এক্সটার্নালে আপনি একটা লেখার কালার দিয়ে রাখছেন সবুজ, আপনি ইনলাইনে সেটা চেঞ্জ করে দিলে কি ওই সবুজের আর কোনো পাত্তা নাই, ওটা কিছুতেই পাবে না। তো এইভাবে আমরা ওভাররাইট। তো তাহলে মনে হতে পারে তাহলে পাওয়ার যেহেতু এটার বেশি, তাহলে তো এটা ইউজ করা মনে হয় ভালো হবে নাকি? না, আসলে এই ক্ষেত্রে পাওয়ার কম যেটা সেটা ইউজ করা হয় ম্যাক্সিমাম প্রজেক্টে। কারণ কি, একটা ওয়েবসাইটের ডিজাইন কি নিয়মিত কিন্তু চেঞ্জ করা হয়, আপডেট করা হয়। আর সহজে আপডেট করতে পারবো কোনটা দিয়ে? এক্সটার্নালটা দিয়ে। এবং এক্সটার্নালি যেহেতু এই ফাইলটা হ্যান্ডেল হচ্ছে, সিএসএস গুলা কমপ্লিটলি কোথায় থাকতেছে? আলাদা থাকতেছে। একটা ওয়েবসাইটের জন্য হাজার হাজার লাইন সিএসএস থাকে। হাজার হাজার লাইন আপনাকে লিখতে হবে না, ঠিক আছে, কিন্তু থাকে। তো এই হাজার লাইন সিএসএস আপনার যদি আপনি এই ইনলাইন বা ইন্টারনালের ভিতর যদি মিলিয়ে ফেলেন, তখন আপনি মানে বুঝতে পারবেন না কোথায় কি করছি, খুঁজে পাওয়া যাবে না, তো ম্যানেজ করা অনেক কষ্ট। তো আমরা সাধারণত প্রজেক্টের ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস টাই ইউজ করে থাকি। তবে বিশেষ ক্ষেত্রে প্রয়োজন অনুসারে, ধরেন এক্সটার্নালি আমরা একটা কাজ করছি কিন্তু আমাদের ওইটা কোনো কারণে পাচ্ছে না বা কোনো প্রবলেম করতেছে, তখন আমরা মাঝে মাঝে ইনলাইন ইউজ করি। বাট ইনলাইনটা অ্যাভয়েড করতে বলে, মানে ডেভেলপাররা বা গ্লোবাল রুলস অনুযায়ী ইনলাইনটা যতটুকু সম্ভব আপনি অ্যাভয়েড করবেন আপনার প্রজেক্টে। কারণ ওই যে ওইটাই যে এটা যেহেতু ওভাররাইট করা যায় না, তো সেক্ষেত্রে আপডেট করা অনেক কঠিন হয়ে যায়। মানে ইনলাইনে আপনি কালার রেড লিখে দিচ্ছেন, হ্যাঁ রেড মুছে গ্রিন দিলে ঠিক আছে, গ্রিন হয়ে যাচ্ছে। বাট চিন্তা করেন যে একটা ওয়েবসাইটে আপনার 100টা H1 আছে, 100টা H1 এ কিন্তু আপনাকে কি ইনলাইনে কিন্তু রেড লিখে রাখছেন। এখন ক্লায়েন্ট এসে বলতেছে যে না আমার আসলে H1 গুলা সামনে আসলে ধরেন যে কোন একটা অফার আসবে, তো আমি এগুলো রেড করে দিতে চাই, তখন আপনাকে কিন্তু 100 জায়গায় চেঞ্জ করা লাগবে। তো আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, জাস্ট একটা আইডিয়া দিলাম। এখন চলেন আমরা একটু দেখি সরাসরি, দেখলে পরে আরো ক্লিয়ার হবে। কারো কি মাথার উপর দিয়ে গেছে? কিছু বুঝেন না এরকম? তাহলে সিএসএস হচ্ছে আমরা তিন টাইপে ইউজ করতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ফার্স্ট আমরা ইনলাইনটাই দেখি, আমাদের প্রজেক্টে আমরা কি করে ইনলাইনটা করতে পারি। আচ্ছা, আমি প্রজেক্টে একটু ভিউ করি। আচ্ছা, আমরা একদম টপে হ্যালো টুডে এই লেখাটা আমি লিখলাম, দেখে ওকে আসছে হ্যালো টুডে। এখন দেখেন হ্যালো টুডে এই লেখাটা আমরা যদি ইনলাইন যদি সিএসএস করতে চাই, তাহলে আমাকে এই লাইনের মধ্যেই করতে হবে যেহেতু, এবং এটা আসলে ফার্স্ট ট্যাগে মানে ওপেনিং ট্যাগ যেটা দিয়ে শুরু, সেই ট্যাগের মধ্যে আপনি করবেন। এখানে জাস্ট আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। কি অ্যাট্রিবিউটের নাম? স্টাইল, STYLE, এবং ইকুয়াল দিয়ে, এবং আপনি এখানে দুইটা কি দিবেন? ডাবল কোটেশন দিবেন। এর মধ্যে এখন আপনি সিএসএস করতে পারবেন।
এর মধ্যে এখন আপনি যত ইচ্ছা তত সিএসএস করতে পারবেন। এখন সিএসএস টা আসলে কিভাবে করে? এটা যেটা সেটা হলো ইনলাইন। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ইনলাইন শিখতেছি। আচ্ছা, ইনলাইন সিএসএস দেখেন, ইনলাইন হোক এক্সটার্নাল হোক, সিএসএস কিভাবে করে? সিএসএস হচ্ছে মূলত আপনি দুইটা জিনিসের মাধ্যমে করবেন। একটা হচ্ছে আপনাকে প্রপার্টি বলতে হবে, কোন দিয়ে আপনাকে ভ্যালু বলতে হবে। প্রপার্টি বলতে হবে, কোন দিয়ে আপনাকে ভ্যালু বলতে হবে, আর সেমিকোলন দিয়ে আপনাকে লাইনটা শেষ করতে হবে। এই লেখাটা আমরা এখানেই শেষ করলাম। এখানে দেখেন এই প্রপার্টি, এই ব্যাপারটা আবার কি? প্রপার্টি মানে কি? বাংলা বলেন প্রপার্টির কি? আমাদের সম্পদ টম্পদ এগুলোই তো আমাদের প্রপার্টি নাকি? হ্যাঁ, আসলে প্রোগ্রামিক্যালি মিনিং করতে গেলে, প্রোগ্রামিং এ যখন আমরা প্রোগ্রামিং জগতে যাই তখন প্রপার্টি বলতে যেটা বলছেন সেটাই, যে কালার টালার বুঝাচ্ছেন, গুড, বাট এটা আসলে আমরা একটা এলিমেন্টের বৈশিষ্ট্যকে বুঝাই। প্রপার্টি একটা এলিমেন্টের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলাই কি তার প্রপার্টি। লাইক তার কালার, এটা বললেন, তার সাইজটা, তারপরে তার ধরেন যে আন্ডারলাইন দিব নাকি কি দিব, ব্যাকগ্রাউন্ডে কি দিব, এই সব কিছুই কি তার প্রপার্টি। আর ভ্যালুটা কি কি হবে এক্স্যাক্টলি? এখানে কালার আমরা প্রপার্টি দিলাম, ভ্যালু রেড দিলাম, তাহলে কি হলো? কালার রেড। তো এরকম হবে ব্যাপারটা, যে কালার অন রেড সেমিকোলন। তাহলে আমরা সিএসএস টা কিন্তু করে ফেললাম। এটা কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। সরাসরি অ্যাপ্লাই করে দেখি তো। কালার অন রেড দিলাম, এবার রিলোড করি, দেখেন এটার কালার রেড হয়ে গেছে। কিন্তু এবার ধরেন আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই তো, আসলে কি এখান থেকেই পাচ্ছে কিনা। অরেঞ্জ, দেখি রিলোড, দেখেন এটা অরেঞ্জ কালারটা কিন্তু পেয়ে গেল। তো এইটা জাস্ট আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করে দেখেন এটা করলাম। এখন এখানে প্রপার্টি গুলো লেখার ক্ষেত্রে কিছু রুলস আছে, ঠিক আছে? যেমন কালার বানান তো CLOUR হয় নাকি? এটা কি রং? এটা কিন্তু রং না, ঠিক আছে? একটা ইউকে স্ট্যান্ডার্ড, একটা ইউএসএ স্ট্যান্ডার্ড, দুইটাই মানে কোথাও আপনাকে ভুল ধরতে পারবে না। বাট দেখেন রিলোড, কি কাজ করতেছে? কাজ করতেছে না কিন্তু। মানে এখানে প্রপার্টি আপনি কিভাবে লিখবেন এটার কিছু রুলস আছে। এটা আপনাকে ধীরে ধীরে আর কি, আপনি যত বেশি প্রপার্টি ইউজ করবেন তত জানতে পারবেন, হ্যাঁ এই প্রপার্টি এইভাবে ইউজ করে, এইভাবে। যেমন আমাদের দেখেন এই যে এই লেখাটা আমরা কালার চেঞ্জ করছি, এখন ধরেন এটা সাইজটা আমরা নিয়ে কাজ করব, যে এটা আমরা একটু বড় করে দেখাতে চাই, লেখাটা যেন আর একটু বড় হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি? লেখার জন্য যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ফন্ট, ফন্ট হাইফেন সাইজ। ফন্ট সাইজ, ফন্টের সাইজ কত? ফন্টের সাইজ আমরা দিলাম 100 পিক্সেল, এবং আমরা রিলোড করি, দেখেন এটা কিন্তু এই যে ফন্ট সাইজটা কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। এইভাবে আমরা এই যে একটা প্রপার্টি আমরা লিখলাম, আবার সেকেন্ড প্রপার্টি লিখলাম, এইভাবে আমরা এই মানে একটা প্রপার্টি এবং আরেকটা প্রপার্টির মধ্যে কিন্তু অবশ্যই কি থাকতে হবে? সেমিকোলন থাকতে হবে। সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না। দেখেন রিলোড করি, এখন বলবেন ভাই আমি তো সিএসএস লিখছি তাও কাজ করতেছে না, ওকে আসলে আপনি ভুল লিখছেন, আপনাকে সেমিকোলন। এখন বলবেন ভাই এটাতে তো সেমিকোলন দেন না, এটা কেন কাজ করলো? কারণ এখানেই তো আমি শেষ করে দিছি, শেষটাতে সেমিকোলন না দিলেও চলে, দিলেও চলে আবার না দিলেও চলে। এখন আমি দিতে বলি কেন? কারণ মানে এর পরের লাইনে, মানে এখন কিছুক্ষণ পরে এসে আপনার মনে হয়েছে এখানে আবার আরেকটা সিএসএস করব, আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব, তখন আপনাকে কিন্তু আবার সেমিকোলন লিখতেই হচ্ছে। গুড প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ সেমিকোলন দিয়ে শেষ করে নেওয়া। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা, ব্যাকগ্রাউন্ড কালার নামে কি আছে? প্রপার্টি। তো প্রপার্টিতে আমরা একটা কালার দিয়ে দিলাম, ধরেন অ্যাকোয়া। রিলোড, দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ডে
অ্যাকুয়া কালারটা কিন্তু পেয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন একটা মজার জিনিস, যদি আমাদের এটা HTML এ জানা উচিত ছিল, কিন্তু এখন বলি, সেটা হচ্ছে আমার লেখাটা কিন্তু এই হ্যালো টুডে লেখাটা কি জাস্ট এই পর্যন্তই কিন্তু আমার শেষ, তবে কালার কেন এই পর্যন্ত চলে যাচ্ছে? আপনি কিছু ট্যাগ পাবেন যে এটা হবে না সেখানে, যেমন আমরা আরেকটা ট্যাগ ইউজ করি, আজকে এটা নতুন শিখি, চলেন। সেটা হচ্ছে একটা ট্যাগ আছে স্প্যান ট্যাগ। এই ট্যাগটা কেন ইউজ করে জানেন? এই ট্যাগের কোনো পাওয়ার নেই, এই কারণে যেখানে আপনার কোনো পাওয়ার ছাড়া কোনো কিছু দরকার, মানে এটা নিজস্ব কোনো স্টাইল নাই, ঠিক আছে? এটা এমনিতেই। তো আমরা দেখেন এই হ্যালো এটা লিখে যদি এটাতে যদি রিলোড করি, এটা সিম্পলি এটা এরকমই দেখাবে, জাস্ট প্যারাগ্রাফের মতো সিম্পলি দেখাচ্ছে। আমরা ধরেন যে আরেকটা স্প্যান ট্যাগ দিচ্ছি, এটার নাম কি? স্প্যান, SPAN। রিলোড করি, দেখেন হ্যালো টুডে 2। আচ্ছা, এখানেও তো একটা হ্যালো টুডে আছে, আমরা সেম আর একটা হ্যালো টুডে এখানে H1 দিয়ে লিখিত। রিলোড করে দেখেন আমাদের H1 যখন আমরা দুইটা লিখলাম তখন তারা কি করছে? নিচে নিচে নেমে আসছে, তাই না? এটা নিচে, বাট এটার ডান সাইডে কি জায়গা ছিল এটা বসার মতো? ছিল, এনাফ স্পেস কিন্তু ছিল, কিন্তু বসে নাই। বাট বিসাইড আমাদের স্প্যান ট্যাগ দেখেন, ওর পাশে জায়গা আছে, ও কিন্তু বসে পড়ছে। এবং আমরা যদি অসংখ্য রিপিট করি, এগুলো পাশাপাশি বসবে এবং যখন জায়গা থাকবে না তখনই কেবল এটা নিচে যাবে। তো তাহলে এটা কেন হয়? মানে ও জায়গা শেয়ার করতেছে না আর ও জায়গা শেয়ার করতেছে, এটা হচ্ছে এই ট্যাগ গুলার বিহেভিয়ার আছে, কিছু নির্দিষ্ট বিহেভিয়ার সেট করা আছে। এই ট্যাগটার H1 ট্যাগটার বিহেভিয়ার হচ্ছে ব্লক। এটাকে কি বলে? ব্লক এলিমেন্ট। মানে ও যেখানে বসে ওর বাম ডান ও পুরোটা কি ব্লক করে না, পুরো বাম ডান ও ব্লক করে নিচ্ছে, ইউজ হোক আর না হোক, মানে জায়গা থাকুক না থাকুক, ও কিন্তু ওর পুরো জায়গাটা কিন্তু ব্লক করে নিচ্ছে। আর আমার এই স্প্যান ট্যাগ কি? এটা ব্লক এলিমেন্ট না। ব্লক এলিমেন্ট না হলে এটাকে আমরা কি বলি? এটাকে বলি ইনলাইন এলিমেন্ট। ও পাশাপাশি বসতে পারে, ইনলাইন এলিমেন্ট গুলো পাশাপাশি বসে, সাধারণত জায়গা থাকলে ও পাশাপাশি বসে। এখন মানে এই ইনলাইন এই দুইটা ট্যাগের মাঝখানে যদি আবার আপনি কোনো ব্লক ট্যাগ ইউজ করে ফেলেন তাহলে কিন্তু কি হয়ে যাবে? তারা কিন্তু আবার নিচে নিচে চলে আসবে। ট্যাগ বা এইচআর ট্যাগ করলেও তো হয়, তাই না? এইচআর ট্যাগ ইউজ করা হয়, এইচআর না বিআর। বিআর এইচআর তো লাইন না, হ্যাঁ বিআর হচ্ছে লাইন ব্রেক করা, ঠিক আছে? দুইটার কাজ আলাদা। মানে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে না এটা মনে হয় লাইন ব্রেকেরই কাজ? না, দুইটার বিহেভিয়ারই সম্পূর্ণ আলাদা। এই যে দেখেন আমাদের হ্যালো টুডে এই লেখাটাই আমরা একটু সেম সিএসএস টাই এটার ক্ষেত্রে করি। আচ্ছা, একদম আমি এই স্টাইল অ্যাট্রিবিউটটাই কপি করে নিয়ে যাই। এটাতে স্প্যান ট্যাগ আমি দিয়ে দিচ্ছি এবং এটা আমি রিলোড করে দেখেন কতটুকু ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে, যতটুকু ওর লেখা, ঠিক আছে? এর বেশি কিন্তু একটুও নেয়নি, এবং পাশে জায়গা আছে আরেকজনকে কিন্তু বসতেও দিছে। আমরা যদি এই হ্যালো টুডেকে যদি এটা যদি করি, এই সেকেন্ড স্প্যান ট্যাগটাকেও যদি স্টাইল দেই, দেখেন ও পাশাপাশি বসে পড়ছে। আচ্ছা, তো এই ব্লক ট্যাগ আর ইনলাইন ট্যাগের একটা লিস্ট আছে, এটা আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ করলে, যে ব্লক ট্যাগ লিস্ট। দেখেন আসছে W3 স্কুলস, এটা আমাদের স্কুল। আমরা যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি, এটা আমাদের জন্য ওয়েব না শুধু, মানে প্রোগ্রামিং জগতে আপনার ফ্রিতে আপনি যদি স্কুল করতে চান তাহলে এটা এই রিসোর্স
মানে আপনারা এখান থেকে কেন শিখবেন, আমিও কিন্তু এখান থেকেই শিখি। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে এবং সবচেয়ে মানে হচ্ছে ইজি, মানে সহজে এটা ডিসক্রাইব করা আছে। মানে ডকুমেন্টেশন তো অনেক কঠিন হয়, বাট এটা অনেক সহজেই কিন্তু এখানে আপনি সবকিছু কিন্তু খুঁজে পাবেন। যখনই কোনো কিছু মনে থাকবে না, আপনি সার্চ করে যদি W3 স্কুলস পান, অবশ্যই ওটা ওপেন করে দেখবেন, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। এখানে দেখেন কি লিখছে, হেয়ার আর দা ব্লক লেভেল এলিমেন্টস ইন HTML। এইগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল ট্যাগ বলেন, এলিমেন্ট বলেন, একই কথা। যে এইগুলো হচ্ছে আপনার ব্লক ট্যাগ। যেমন আমরা এর মধ্যে কোনটা কোনটা শিখছি ব্লক ট্যাগের মধ্যে, দেখেন এই যে H1 থেকে H6 সব কিন্তু ব্লক। HR একটা ট্যাগ ছিল, এটা কি কাজ করে? লাইন আনে, তাই না? হরিজন্টাল লাইন আনে। LI এটা শিখছি, তাই না? ওয়েল পি। আচ্ছা, আর ইনলাইন এলিমেন্টস দেখি, অ্যাঙ্কর ট্যাগ, এটা কি তাহলে ইনলাইন। তাহলে দুইটা অ্যাঙ্কর ট্যাগকে কি আমরা ইজিলি পাশাপাশি রাখতে পারবো, তাই না? এরকম বি ট্যাগ, এটাও ইনলাইন, দেখছেন? কিউ ট্যাগ অনেকগুলো হয়তো দেখিনি। ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ দেখবেন আপনারা এখন পাশাপাশি বসাতে হিমশিম খাবেন, কারণ কি ইমেজ গুলো অনেক বড় হয়, পুরোটা ছড়ায় যায়, সেজন্য মনে হয় তো ইমেজ তো পাশাপাশি বসতেছে না, ঠিক আছে? স্ট্রং ট্যাগ, স্প্যান ট্যাগ, এগুলো হচ্ছে আমার ইনলাইন, এগুলো হচ্ছে আমার ব্লক। তবে কাজের প্রয়োজনে, আপনার কাজের প্রয়োজনে আপনি ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন বানায় ফেলতে পারবেন, আবার ইনলাইনকেও আপনি ব্লক বানায় ফেলতে পারবেন। কিভাবে? CSS এর মাধ্যমে, ওটা আমরা পরে শিখবো, বাট এটা করা যায়, জাস্ট এটা জেনে রাখেন। ডিফল্ট বিহেভিয়ারও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার কোডের মাধ্যমে। ওকে, তাহলে আমরা দেখেন এরকম কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এখন ভাই আপনি তো এগুলো দেখাই দিলেন, তাই আমরা পারলাম। আমরা কি করে জানবো যে কি কি প্রপার্টি আছে? আমার এগুলো জানার ইচ্ছা হচ্ছে। তো প্রপার্টি জানার জন্য রিসোর্স হচ্ছে আপনার এই W3 স্কুলসটা খুব ভালো। আপনি যদি গুগলে যান এবং CSS লিখে সার্চ করেন, শুধু CSS লিখে সার্চ করলেই হবে, তাহলে আপনি W3 স্কুলস পেয়ে যাবেন। এখানে যে দেখেন আমরা CSS যত করা যায়, যত রকম, ধরেন আমরা টেক্সট মানে লেখা রিলেটেড কি কি CSS করা যায় এগুলো একটু জানতে চাই। দেখেন এই টেক্সটে গেছি, টেক্সটে কি কালার, কালার নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কি প্রপার্টি আছে? কালার প্রপার্টি আছে। তারপরে ধরেন অ্যালাইনমেন্ট একটা আছে, কি প্রপার্টি আছে? টেক্সট অ্যালাইন। ধরেন বুঝতেছি না ভাই, এটা তো দেখে আমি বুঝতেছি না, আমার মানে কঠিন লাগতেছে, এখানে আবার কি আছে? এক্সাম্পল আছে। মানে যদি শিখতে চান তাহলে রিসোর্সের অভাব নাই, আর যদি অজুহাত দিতে চান অজুহাতেরও অভাব নাই। দেখেন এই যে H1, আমরা এখানে তিনটা H1 নিছি, সরি H1 না, তিনটা H1, H2, H3 তিনটা নিছে। দেখেন তিনটাকে তিনটা অ্যালাইনমেন্ট দিছে। কি প্রপার্টি এটা? টেক্সট হাইফেন অ্যালাইন, এটা লিখতে হয়। তাহলে আমার যদি এখানে দেখেন আমার এই হ্যালো টুডে লেখাটা আমি যদি চাই যে এটা একটু মাঝে আসুক লেখাটা, তাহলে আমি কি করব? এখানে যে আমাকে কি CSS করতে হবে? টেক্সট হাইফেন অ্যালাইন, এটা আমরা কি দিব? সেন্টার। সেন্টার দেওয়ার পর আমরা যদি রিলোড করি তাহলে দেখবো এই দেখেন এই লেখাটা কিন্তু সেন্টার হয়ে গেছে। এগুলো অ্যাপ্লাই করেন তো দেখি, এগুলো কাজ করে ফেলেন। আপনাদের থার্সডের ক্লাসটা তো ছুটি থাকবে, জানেনই সবাই, তারপরে আবার বললাম। মানে আপনারা একটা ছুটি পাচ্ছেন, অবশ্যই ছুটিতে তো এন্টারটেইনমেন্ট নেবেনই,
কাজ করবেন প্রয়োজনীয়, পাশাপাশি একটু মানে এই কাজগুলো করেন। এই কাজগুলো মানে সবচেয়ে না পারার কারণটা কি, এই কাজগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে আপনি ভুলে যাবেন। মানে আমি ধরেন 7 বছর 8 বছর ধরেন কন্টিনিউয়াস করতেছি, তারপরেও যদি ধরেন 6 মাস আমার এইচটিএমএল প্রজেক্ট নাই, কাজ করা হচ্ছে না, দেন আমি গেলে আমাকে কিন্তু মনে করতে কিন্তু চ্যালেঞ্জ ফেস করা লাগে যে ও এটা মনে করতেছে না, কি যেন পরে সার্চ করে আমাকে বের করতে হয়। তো এই জিনিসটাই আপনাকে, আপনি যেহেতু একদম বিগিনিং, তো আপনাকে এটা প্রতিদিন অনেকটা বলতে পারেন যে ওষুধ খাওয়ার মতোই, আপনি যদি নিয়ম করে যদি এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে এই জিনিসগুলো ইজি লাগবে। মানে দেখেন এই কাজগুলো কিন্তু মোটামুটি বুঝলে পারে আসলে কিছুই না, দেখে অনেক কঠিন লাগে। মানে অনেকে যেটা করে এটা মুখস্থ করার চেষ্টা করে, না এটা করতে হবে বুঝে বুঝে। আপনাদের আমি যা দেখাইলাম, এই যে আজকে তো 3য় নাম্বার ক্লাস, এটা কিন্তু প্রথম ক্লাসেই দেখে শেষ করে দেওয়া যায়, কিন্তু কেন দেখাচ্ছি না, কারণ যেন বুঝে বুঝে করতে পারেন। একটা বিষয় ছিল কোশ্চেনের, স্প্যানটা কিসের জন্য কি মেইনলি তাহলে ইউজ করা হয় এটা তো বলেন নাই। স্প্যান ট্যাগ ইউজ করা হয়, ধরেন যে আমরা এই যে এই হ্যালো টুডে লেখাটা আছে তাই না, এই লেখাটার মধ্যে ধরেন এই টুডে লেখাটাকে আপনি একটা আলাদা কালার দিতে চাচ্ছেন, তাহলে আমার ট্যাগ কি, H1 ট্যাগ। H1 এর ভিতর তো আমি আরেকটা H1 লিখতে পারবো না, H2 লিখতে পারবো না, বাট আমি স্প্যান লিখতে পারি। তাহলে এই টুডে লেখাটাকে আমি জাস্ট স্প্যান ট্যাগ দিয়ে র্যাপ করে দিব, এবং এই টুডে লেখার জন্য আমি একটা আলাদা জাস্ট একটা কালার দিয়ে দিলাম, এইটার কালার তুমি হবা রেড। তাহলে দেখেন আপনার কাজটা, এবং যেহেতু স্প্যানের আলাদা কোনো পাওয়ার নাই, ও কোনো চেঞ্জ করতেছে না আপনার H1টাকে। আচ্ছা, আমরা যে এখানে রেটটা যে দেখলাম, এই কালার গুলোর তো এক একটা নাম্বার আছে, যে যেমন এফ এফ সামথিং দিয়ে তারপর ওটাকে রেট। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে কখন ইউজ করতে হবে? আমরা কালার নেম এখন ইউজ করতেছি, এখনই পারবেন হেক্সাকোড, হেক্সাকোড আপনি ইউজ করতে মানে পারবেন। ওইটা মানে একদম বাধ্যতামূলক না? প্লাস হলো অনেক সময় হলো ওই যে কালকে যে আমরা ইউটিউব থেকে বের করলাম কোড গুলো কপি করে এখানে নিয়ে আসলাম, হুম সেখানে অনেক সময় হলো ওই হেডলাইন বা আমরা যেটাই করি না কেন, হুম ওই রেটটা তারা লেখে না, মানে ওটার কোডটা আর কি লিখে দেয়। হুম, মানে আসলে আমরা তো কালার যেগুলো ইউজ করি, ধরেন যে এক্সাক্ট রেডও হয় না, এক্সাক্ট হোয়াইটও হয় না, একটু লাইট হোয়াইট হলো, একটু লাইট রেড হলো, বা একটু ডার্ক রেড হলো, তো সেইগুলো আসলে পসিবল হয় না এইভাবে লেখা। তো সেজন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে কি কোড ইউজ করে, বাট আমরা এখন শেখার জন্য ইউজ করতেছি। আমি প্রথমে যদি কোড ইউজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কি আবার এটা। তাহলে তো আপনার তাহলে ব্লক যেগুলো ট্যাগ গুলো আছে তার মাধ্যমে তার মধ্যে তাহলে আমরা স্প্যান ইউজ করতে পারি, যার স্প্যান মাধ্যমে ইউজ আমরা করতে কালার পারবেন। হুম, তার মানে এটা প্যারাগ্রাফ বা কালার না, নট অনলি কালার, ধরেন এভরিথিং আপনি করতে পারবেন, আপনার আলাদা কিছু দরকার হলে আপনি তখন এটা করতে পারেন। একইভাবে ধরেন যে আপনার এই টুডে লেখাটা আপনি কি করতে যাচ্ছেন, লিংক করতে যাচ্ছেন, যে টুডের উপর ক্লিক করলে কোনো একটা স্পেসিফিক লিংকে যাবে, তো টুডে এটা আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে র্যাপ করে দিতে পারেন এরকম।
সিএসএস কাজ করে? জি কারো করতেছে না এরকম? সবারই কাজ করছে? জি ওকে, তাহলে তো ফাইন। তো আমরা এইভাবে আমাদের কন্টিনিউ আর কি এই প্রপার্টি গুলো আরো শিখতে হবে। আর প্রপার্টি গুলো আমাদের এরকম খুঁজে খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করতে কিছুটা কি প্রবলেম হতে পারে ফার্স্টের দিকে, এটাই স্বাভাবিক। প্রবলেম হলে বসে থাকবেন না, চেষ্টা করবেন যে আসলে কি কি আছে, বা একটু দেখলেন, একটু এক্সাম্পল দেখলেন এটার কি, এটার একটা প্রপার্টি টেক্সট ডেকোরেশন লাইন, মানে কি লাইন হবে এটা যদি ইউজ করি। ধরেন এক্সাম্পল আমি বুঝতে পারছি না এটা দিলে কি হবে, আমি নিজে একটু টেস্ট করে দেখি। ধরেন আমরা এটাকে এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড H1 কে আমি দিয়েছি, রিলোড। কি হয়েছে দেখছেন? ওভারলাইন হয়েছে। এটার আরো অনেক সিএসএস আছে। টেক্সট ডেকোরেশন কালার, এই যে আমাদের এখানে ফন্ট কালারটাই কিন্তু এটা কি পেয়ে গেছে, ওভারলাইনের কালার। এখন আমার যদি দরকার হয় যে না ওভারলাইনের কালারটা আমি একটু অন্য কালার দিতে চাই, তাহলে আমি সেটাও ইউজ করতে পারি যে এটার কালারটা কি হবে। দেখেন এগুলোর ভিতরে আনওয়ান্টেড স্পেস না দেয় ভালো। দেখেন এই যে পেয়ে গেছে। তো এইভাবে আমাকে কন্টিনিউ এই প্রপার্টি গুলা দেখতে হবে কোনটা কি কেমন। দেখেন একটা কি আছে টেক্সট ডেকোরেশন স্টাইল, হ্যাঁ এটা কেমন হবে। সলিড আছে, ডাবল আছে, ডটেড আছে। ডটেড দিলে কেমন হবে বলেন তো? ডট 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 আসবে তাই না? এই তো বুঝে গেছেন আপনারা। রিলোড, এই যে দেখেন ডট ডট আসছে। যত বেশি আপনি সিএসএস করবেন তত বেশি আপনার আপনি সিএসএস শিখতে পারবেন এবং আপনার পেজ কি স্টাইলিং করতে পারবেন। আর একটা কি আছে ট্রান্সফরমেশন। ধরেন ট্রান্সফরমেশন কথার মানে আপনি বুঝতেছেন, এই যে দেখেন none, no transformation, capitalized, transform the first character of each word to আপার কেস। আমরা বাংলায় কি বলি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, তাই না? আপার কেস মানে বড় হাতের অক্ষর। তো আপনি যদি চান যে এই যে আপনার যে লেখা, আচ্ছা আমাদের লেখা আসলে প্রত্যেকটা ওয়ার্ডেরই ইচ ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালই আছে না? তো এখানে ক্যাপিটাল আছে, যদি না থাকতো তাহলে আমরা এটা কি করে ফেলতে পারতাম, সিএসএস টার মাধ্যমে ক্যাপিটাল করে ফেলতে পারতাম। আর লোয়ার কেস করতে পারি আমরা, এখানে লোয়ার কেস দেয়া নাই, এখানে এগুলো আপার কেস, তাই না? আমরা সব ফন্ট লোয়ার কেস করে ফেলতে পারি। এটার জন্য কি সিএসএস, যে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। তো আমরা লোয়ার কেসে অ্যাপ্লাই করি, দিলাম এবং রিলোড। দেখেন এই যে জাস্ট আপনাকে এগুলো দেখতে হবে। আচ্ছা কালারস এর কথা যেহেতু বললেন, কালারস এর ব্যাপারে আসি। দেখেন সিএসএস এ আপনি কয় ভাবে কালারস ইউজ করতে পারবেন। সিএসএস এ কয় টাইপের কালার আছে? আরজিবি, হেক্স বা হেক্সা, এটার ফুল ফর্ম এইচএসএল। ঠিক আছে, সবচেয়ে বেশি আমরা ইউজ করি হেক্সাটা। আর আরজিবি টা আমরা ইউজ করি না, আরজিবি এ নামে একটা আছে, ওইটা আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। ঠিক আছে, আরজিবি টা কি? and RGB color value represent red, green, blue light sources, মানে তিনটা কালারের কম্বিনেশন একটা কালার তৈরি করে। আর এগুলোই তো মানে মৌলিক কালার, যেটা দিয়ে যে কোনো কালার ইমেজ করা যায়। তো এখানে দেখেন এই যে আমরা যখন যে এই রেড কালার চাই তাহলে আমাকে এই কোডটা নিতে হবে। আর আপনি এই কোডটা আপনি চেঞ্জ করেন, দেখেন উপরে দিচ্ছে এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন?
আরজিবি, আর একটা আছে হচ্ছে আরজিবি এ, এটা হচ্ছে আলফা বুঝায়, মানে আপনি কালারটা অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন, মানে কতটুকু ট্রান্সপারেন্ট হবে। এই যে দেখেন আলফাটা আমরা যদি বাড়াই, এই যে ডিপ আর হালকা, তো এটার কোড হচ্ছে যে এরকম, এই যে এরকম, জাস্ট পরে আর একটা ভ্যালু থাকে। আর আরেকটা কি আছে, হেক্স, হেক্সা কালার, হেক্সাডেসিমাল। তো এটা আসলে কি, এখানেও তিনটা কালারই, বাট এটা কি কোড, কোড আকারে। এবং এটার আগে অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে, হ্যাঁ হ্যাশটা ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু কাজ করবে না। এইচএসএল এটা তেমন একটা ইউজ হয় না, ঠিক আছে। হচ্ছে যারা ফটোশপ ইউজ করবেন দেখবেন যে অনেক সময় ইমেজের কালার চেঞ্জ করার জন্য আমরা হিউ কালার ইউজ করতে পারি, মানে একটা ইমেজ দ্রুত আর কি এটা এটা দিয়ে কালার চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, তো আমরা এই তিনটা কালারের মধ্যে সবচেয়ে বেশি হেক্সা কালার ইউজ করে থাকি। এখন হেক্সা কালার আমরা আসলে কিভাবে পাবো, মানে আমি একটা কালার পছন্দ করলাম, এই কালারের হেক্সা কোডটা আসলে কিভাবে পাওয়া যাবে। প্রথমে হচ্ছে একটা এইচটিএমএল এর একটা কালার পিকার আছে, আপনি গুগলে সার্চ করেন এইচটিএমএল কালার, তাহলে দেখবেন আপনি বেশ কিছু ওয়েবসাইট পাবেন। ধরেন ফার্স্ট যেটা আসছে কি, এটা এইচটিএমএল কালার কোড। এখানে দেখেন যে আপনি এখান থেকে কালার প্যালেট থেকে মোটামুটি সব ধরনের কালারই চুজ করতে পারবেন। এটা একটা, আর একটা আছে হচ্ছে যে W3 স্কুলস এর, ওইখানে তো আমরা ঘুরে আসলাম। আরো আছে HTML কালার পিকার, এই যে দেখেন এখানে যে কোনো কালার আপনি চয়েস করলে সেইটার এই যে হেক্সা কোডটা কিন্তু আমার চলে আসতেছে। আচ্ছা, এটা একটা মানে উপায়, আপনি এইভাবে কালার পিক করতে পারেন আপনার পছন্দের কালার। আর একটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, এই যে আমরা কোথায় ভিজিট করছি, এটা W3 স্কুলস। তো W3 স্কুলস এর ধরেন এই গ্রিন কালারটা আপনার বেশ পছন্দ, এই কালারটা আমরা কিভাবে পেতে পারি, ইন্সপেক্ট করলে আমরা কালারটা এই কালারটা পেতে পারি। মানে আমরা যেহেতু কোডার, আমরা সবচেয়ে কোডিং এর মাধ্যমে শিখি যে কিভাবে পাওয়া যাবে। দেখেন যে এতে দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কালার, কি কালার এটা, এই যে কোডটা দেয়া আছে, এই কোডটা নিলাম, নেওয়ার পর আমি ধরেন এটাতে অরেঞ্জের জায়গায় এই কালারটা দিয়ে দিলাম, কেমন লাগবে জানি না, শেষ হবে একটু ওয়েট করে। তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন আমরা এইভাবে কালার কিন্তু ইন্সপেক্ট করে নিয়ে আসতে পারবো না? ধরেন আমরা এই যে বিকাশের ব্র্যান্ড কালারটা আমরা একটু নিতে চাই, এখানে ইন্সপেক্ট করে এটা একটু আপনি অনেক সময় দেখা যেতে পারে একটু সময় লাগতে পারে। দেখেন এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি,
ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেখা যাচ্ছে না, কোনো কালার কোড কিন্তু পাচ্ছি না। তো এটা একটু দেখতে হবে যে কিসে ওরা কালারটা দিছে। এটা নেভ এই দেখেন, এই যে RGBA ফরম্যাটে ওরা কালারটা দিছে। এখান থেকে কালার কোডটা যে এইভাবে নিতে হবে, দেখছেন? আচ্ছা, এটা একটা উপায় গেল। আমরা কোডাররা মূলত এইভাবেই আসলে কালার পিক করি, বাট ইজি ওয়ে আছে, ঠিক আছে? যার কঠিন লাগতেছে এর থেকে ইজি ওয়ে আছে, কিছু এক্সটেনশন আছে। আপনি যদি ব্রাউজারে সার্চ করেন কালার পিকার এক্সটেনশন, আপনার যে ব্রাউজারই হোক ওই রিলেটেড এক্সটেনশন, ধরেন ক্রোমের ক্ষেত্রে কি আছে, কালার জিলা, কালার পিকার ফর ক্রোম, মানে এক্সটেনশনস এর অভাব নাই, যে যেটা পারেন ইউজ করবেন। আমার এখানে একটা অন করা আছে, এটা যে কি, এটা কি কালার জিলা। হ্যাঁ, তো কালার জিলা কিভাবে কাজ করে, যে ধরেন যে আমরা এই ওয়েবসাইটে গেলাম, এরপরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কাছে একটা কি চলে আসছে, কালার পিক। হ্যাঁ, কালার পিকার কিন্তু আমার কাছে চলে আসছে। তো আমি এখন যে কালারটা নিতে চাই সেই কালারে যে এটা ক্লিক করলেই ওই কালারটা কপি হয়ে গেছে, দেখছেন? কালার কোডটা কপি হয়ে গেছে। তো আমরা কালার কোড দিয়ে দিলাম, দেখেন আমার দুইটা হ্যাশ পড়ে গেছে, আমাকে একটা কেটে দিতে হবে। রিলোড করি, এই যে বিকাশের ব্র্যান্ড কালারটা এখানে চলে আসছে। এটা অনেক সময় একটু কঠিন হতে পারে, কালার পিকার দিয়েও কালার অনেক সময় পিক করতে দেখা যায় আপনার এখানে কালারটা দরকার, তখন আপনি একটু এই যে এরকম ভাবে, যেহেতু জুম লেন্স চলে আসে তো আপনি ইজিলি। আর একটা সফটওয়্যার আছে কালার পিকারের জন্য, আমরা যেটা ইউজ করি, পিক্সি। কি নাম? PIXIE। আমার ইউজ করা মানে সবচেয়ে লাইট ওয়েট সফটওয়্যার, মাত্র 2 কিলোবাইটের একটা সফটওয়্যার। এই যে দেখেন, এই যে পোর্টেবল জিপ ফাইল আছে, জিপ ফাইল এক্সট্রাক্ট করলে দেখবেন এটাই। আর পোর্টেবলটাও নিতে পারেন, এই পোর্টেবলটা মানে ইনস্টলের কোনো ঝামেলা নাই, এটা ডাউনলোড, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার আবার কি হলো, IDM এক্সটেনশন মিসিং। ও, ডাউনলোড হয়ে গেছে। IDM, এই যে পিক্সি, এটা ওপেন করবেন, জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল না, এটা কালার পিকার ওপেন হয়ে গেছে। মানে কালার জিলা দিয়ে যেটা করতে পারবেন, আপনি কিন্তু আপনার ব্রাউজারের যে কোনো জায়গার কালার নিতে পারবেন, ব্রাউজারের বাইরে কিন্তু কোথাও নিতে পারবেন না। বাট আপনি ওই পিক্সিতে আবার যে কোনো জায়গার কালারই মোটামুটি নিতে পারবেন। এটা নিয়ে কিছু ঝামেলা করে, যে মাঝে মাঝে কাজ করে করে না। এই যে ধরেন আমরা এই কালারটা নিব, এই যে দেখেন এখানে একটা মানে নীল কালারের মতো একটা কালার পাচ্ছে। এই যে মাঝে মাঝে যে অনেক কালার পায় না, এই যে ইয়েলো কালারটা পাচ্ছে না, ঠিক আছে? অনেক সময় ঠিকভাবে পায়, আবার অনেক সময় ঝামেলা করে। এই এই কালার কোডটা আবার নিব কিভাবে, মানে এখানে ধরেন আমার এই কালারটা আমার দরকার, এই কোডটা, তাহলে কিভাবে পাবো? এখানে তো অনেক ছোট করে লেখা থাকে ওইভাবে, এখানে একটা শর্টকাট আছে, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার আর সি একসাথে প্রেস করলে ওই কোডটা কপি হয়ে যায় অটোমেটিক। এবার আপনি সেখানে দিয়ে দেন, এবং দেওয়ার পর এই দেখেন আমাদের এবার যে নীল কালারও কিন্তু চলে আসছে। একই কাজ অনেক ভাবে করা যায়, আমি দেখাচ্ছি পসিবল ওয়েগুলো, বাট আপনি যেটাতে কমফোর্ট আপনি সেটা ইউজ করবেন। মানে সবগুলা যে আপনাকে মনে রাখতে হবে এরকম না, যেটা আপনার মনে থাকবে যে হ্যাঁ আমি এইভাবেই তো আমার ভালো লাগতেছে, আপনি ওইটা ইউজ করেন, কোনো প্রবলেম নাই। জেনে রাখেন সবগুলা, কারণ কার কোনটা ভালো লাগবে এটা আসলে বলা যায় না। আচ্ছা, তো তাহলে আমরা কি দেখলাম, সিএসএস এর কোন সিএসএস, ইনলাইন সিএসএস। এবার আমরা চলেন ইন্টারনাল সিএসএস টা দেখব। ইন্টারনাল, ইনলাইন আমরা দেখলাম, ইন্টারনাল। এখন ইনলাইনে তো দেখাইলাম, ইনলাইনে ডিফিকাল্টিস গুলা কি, মানে কি ডিফিকাল্টিস আপনি ফেস করেন। প্রথমত দেখেন যে আমার এখানে একটা H1 আমরা এইভাবে স্টাইল করেছি,
ওয়েল এটা আমি এইভাবে স্টাইল করেছি। এখন আমার যদি মানে এখানে 100টা H1 থাকে এবং 100টা H1 এ যদি আমাকে স্টাইল করতে হয়, আমাকে কিন্তু প্রত্যেকটা H1 এ যে স্টাইল গুলো করতে হবে, এটা এখানে ডিফিকাল্টিজ। এখন মনে হতে পারে ইন্টারনালে তাহলে কিভাবে করব, মানে ইন্টারনালে কি সবগুলো একসাথে করা যাবে? ইয়েস, সবগুলো একসাথে করা যাবে। কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। ইনলাইন আছে, মেইন ডিফিকাল্টিজ হচ্ছে এটা যে আপনি যে লাইনে কোড করবেন কেবল সে লাইনটাই পাচ্ছে, তো আপনার আদার্স লাইন গুলোতে কিন্তু আপনাকে আলাদা আলাদা করে দিতে হবে। ইন্টারনালটা চলেন আমরা দেখি। ইন্টারনালটা হচ্ছে আপনি হেড ট্যাগের মধ্যে নতুন একটা ট্যাগ আবার ইউজ করবেন। হেড ট্যাগের ভিতর নতুন একটা ট্যাগ, ট্যাগটার নাম আগে অ্যাট্রিবিউট ছিল, এখন কি ট্যাগ আকার। আগে ছিল স্টাইল অ্যাট্রিবিউট, এখন হচ্ছে ট্যাগ। আপনি ইন্টারনালি এটা ট্যাগ হিসেবে ইউজ করবেন। এই ট্যাগের মধ্যে এখন আপনি সিএসএস করেন। এখন কথা হচ্ছে ভাই এখানে তো সিএসএস করব, কালার রেড দিলাম। এখন এখানে কালার রেড দিলাম, কারে কালার রেড দিলাম বোঝা যাচ্ছে? কারণ কি আমি তো বলে দেই নাই যে তুমি কাকে দিবা। তো আপনার ইন্টারনাল বা ইনলাইন যেটা ইউজ করেন, আপনাকে নতুন একটা কনসেপ্টের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে সিলেক্টর লাগবে একটা। আপনি কোনটাকে সিলেক্ট করে আর কি আপনি সিএসএস করতেছেন, মানে কোন ট্যাগটার সিএসএস করতেছেন সেটাই আপনার সিলেক্টর। তো সিলেক্টর আবার কয়েক টাইপের আছে, ট্যাগ আছে, ক্লাস আছে, আইডি আছে। কি আছে? ট্যাগ, ক্লাস, আইডি। আর ক্লাসের মধ্যে আবার সুডো ক্লাসও আছে, ঠিক আছে? সুডো ক্লাসও ইউজ করে বা এইভাবে রাখে সুডো ক্লাসটা। তো এটা আমি পরে বলতেছি, এই সুডো ক্লাস বা ক্লাস ক্লাস কি, আগে ট্যাগটা দেখাই যে ট্যাগকে আমরা কিভাবে সিলেক্ট করব। সিলেক্টর মানে সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনাকে যেটা করতে হয়, আপনাকে ট্যাগের নামটা লিখতে হয়, কোন ট্যাগকে আপনি করবেন। লাইক H1 ট্যাগকে আপনি সিএসএস করবেন, তাহলে H1 আগে লিখবেন। লেখার পর দুইটা আমরা আগে যেটা ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট, এটা না, আমাদের ইউজ করতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে আপনি H1 এর যত সিএসএস আপনি করতে পারবেন ওই সেম অ্যাট্রিবিউটের মধ্যে যেভাবে করতেন সেমিকোলন দিয়ে দিয়ে। তো এখানে আর আমরা মানে এইভাবে লিখি না যে কালার রেডস, ধরেন এটা লিখলাম ওয়েল, আবার তারপরে আমি লিখলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তাহলে যে পাশাপাশি লাইন দিয়ে লিখলাম, এটা আসলে ইন্টারনালে নট সাজেস্টেড, মানে এইভাবে না, আপনি নিচে লাইন করে করে লিখবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে, আবার কি বুঝতেও সুবিধা হবে না। এই জন্য আমরা ইন্টারনালি যখন করি তখন এইভাবে কাজটা করি। চলেন তো তাহলে আমরা এবার একটু একটা H1 নিয়ে তো অনেক কাজ করছে, এবার একটু H2 নিয়ে কাজ করি। দিস ইজ মাই H2 ট্যাগ। তাহলে আমাকে সিলেক্টরটা কিভাবে লিখতে হবে? ফার্স্টে H2 লিখলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর এটা কালার, কি কালার চাচ্ছি আমি, কালার রেডি লিখতেছি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হোয়াইট তো ডিফল্ট ভাবে থাকে, ধরেন ইয়েলোই দিলাম। সেভ সেভ করব এবং রিলোড করি আমাদের ব্রাউজারটা। দেখেন এই যে H2 ট্যাগ আসছে, আমাদের সিএসএস ও কিন্তু পাইছে। এটার সুবিধা হচ্ছে এখন আপনার পেজে যদি আরো যদি H2 থাকে, যে এখানে একটা H2 আছে দেখছেন, এটাও কিন্তু সেম পেয়ে গেছে। এটা যেমন সুবিধা আবার তেমন কি অসুবিধাও, তাই না? কারণ আমার আসলে ইচ্ছা আসলে এইটাই যেন কেবল হয়, H2, এই H2 টাই যেন কেবল হয়, আর কোনো H2 যেন না হয়। তাইলে এখন আবার কি করব, মানে ঝামেলার শেষ নাই নাকি? একটা সলভ করতে গেলে আর একটা, যে এক H2 কে স্টাইল দিতে গেছে, এখন সব H2 স্টাইল হয়ে গেছে, যেমন একই সাথে সব কাজ হচ্ছে, আবার অসুবিধা। এই জন্যই তখন আমরা ওই যে সিলেক্টরের আমরা কি বললাম যে আরো কিছু সিলেক্টর আছে, ওই মুছে দিছি সিলেক্টর, আমরা কি ট্যাগ লিখতে পারি, আর একটা কি বলছি ক্লাস লিখতে পারি। এখন এই ক্লাস আবার কি ভাই, এটা তো বুঝি না।
আচ্ছা, ক্লাসটা হচ্ছে আপনি জাস্ট একটা আলাদা একটা অ্যাট্রিবিউট দিবেন, এটাকে আলাদা একটা অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট। এবার এটার মধ্যে আপনি লেখেন এটাকে কি নামে আপনি সিলেক্ট করতে চান। লাইক আমি এটাকে সিলেক্ট করতে চাই হেডিং 2 এই নামে, বা ধরেন যে আপনি একদম রহিম করিমে চলে গেলাম, করিম নামে সিলেক্ট করতে চান তাও পারেন। এখন করিম নাম যদি আমরা দেই, তাহলে করিম ট্যাগকে আমরা এখন করিম এই ক্লাসটাকে সিএসএস করব কিভাবে? ট্যাগে আমরা সিএসএস করলাম জাস্ট ট্যাগ লিখে, তাই না? আর ক্লাসেও আপনি ক্লাস লিখবেন, দুইটা সেকেন্ড ব্র্যাকেটও দিবেন, এক্সট্রা অ্যাড হবে হচ্ছে জাস্ট একটা ডট, জাস্ট একটা ডট, ডট দিলেই সিএসএস বুঝে নেবে এটা কি ক্লাস। আপনি জাস্ট ডট যদি দেন তাহলেই ও বুঝে নেবে এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের এখন আপনি সিএসএস করেন, যে আমরা h2 কে দিছি ওইটা আমি কেটে নিয়ে এসে এই করিমকে দিয়ে দেই। তাহলে আগে দেখেন যে এখানে এখানে ছিল, তাই না? আমরা রিলোড করব, দেখেন এটা পাইছে, আর আছে আর কিন্তু পাইনি। তাহলে আমরা কাস্টম করে কিন্তু এটা ইউজ করতে পারলাম। এখানে আরেকটা মজার বিষয় আছে, এই করিম, এই যে আপনি এটা তৈরি করলেন, এটার কালার রেড এবং ব্যাকগ্রাউন্ডই হলো এই ক্লাস। আপনি যেখানে যেখানে বলে দিবেন, যে ট্যাগকে বলে দিবেন, সেখানেই কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে, মানে আপনাকে কিন্তু আবার লিখতে হবে না। ধরেন এক্সাম্পল, আমরা নতুন একটা স্প্যান ট্যাগ খুলবো, সেটাও যেন এরকম স্টাইল হয়। দেখেন আমরা একটা স্প্যান নেই, স্প্যান, দিস ইজ মাই নিউ স্প্যান আমরা দিলাম। স্প্যানে আমরা এটাকে ক্লাস দিয়ে দিব, কি ক্লাস দিব? করিম। করিম করিম দিলেই তাহলে কি পাওয়ার কথা? করিমে আমি কি দিছি? কালার রেড আর ব্যাকগ্রাউন্ডই হলো। দেখি তো আসলে পাই কিনা, রিলোড করি, যদি অনেক ছোট আসবে। এই যে দেখছেন, তাহলে কি আপনার এই যে আপনি একটা সিএসএস, এই যে একটা সিএসএস করলেন, এইটা কিন্তু আপনি কি করতে পারতেছেন? ইউজ করতে পারতেছেন, পুনরায় ইউজ করতে পারতেছেন। একবারই লিখবেন, অনেকবার ইউজ করবেন। তাহলে এটার জন্য তাহলে কি ভালো? ক্লাস ভালো না? ক্লাসটা আমরা প্রায় আমাদের প্রজেক্টে প্রচুর প্রচুর ক্লাস থাকে। মানে আমরা যখনই কোনো জায়গায় দেখি, যে ধরেন আমরা একটু কিছু সাইট ভিজিট করে আসি, ধরেন ফেসবুক, আমরা এই লেখাটা দেখি, দেখবেন যে এখানে ক্লাস টলাস আছে, কি আছে? ক্লাস ইউজ করছে না? আন্ডারস্কোর 8ESO, ঠিক আছে? এই যে বাটনটা, এই যে লগ ইন লেখা, এটা একটু ইন্সপেক্ট করে দেখি, এটাতে কি আছে? ক্লাস আছে। কিন্তু সব জায়গায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম ক্লাস ইউজ করা আছে। ধরেন আমরা একটা নিউজ পেপারে যাই, এই যে ধরেন আমাদের যাত্রাবাড়িতে সমাবেশ, এই লেখাটা আমরা একটু দেখি, দেখছেন যাত্রাবাড়িতে লেখাটা কিন্তু ওই যে স্প্যান ট্যাগ কেন ইউজ করছে? ওই যে আলাদা একটু কালার, ঠিক আছে? এটা কিন্তু আমার H1 এর মধ্যেই কিন্তু আছে, দেখছেন? H1 এর মধ্যেই কিন্তু আমার, এবং এইগুলাতে কিন্তু ক্লাস ইউজ করা আছে, দেখছেন? এই যে ক্লাস ইউজ করা সব। তো আমরা আসলে এরকম ক্লাস ইউজ করি। তবে এখানে আর একটা মজার জিনিস আপনাদের বলি, ক্লাস আপনি নট অনলি একটা, আপনি চাইলে এটাকে আলাদা একটা ক্লাসও দিতে পারেন। মানে এটা তো দিচ্ছেনই, আবার সাথে সাথে ধরেন যে আরেকটা দিবেন। ক্লাস আসলে সবসময়, এই যে রহিম করিম এক্সাম্পল দিলাম, এইভাবে না ইউজ করাই ভালো। আপনাকে দিতে হবে কি প্রফেশনালি, মানে ক্লাসটা দেখলেই যেন বোঝা যায় এটা দিয়ে কি করছে, এটা দিয়ে কি করছে। ওই যে আমি যেটা বললাম যে হেডিং 2 আমরা যদি ইউজ করি ক্লাসটা, এটা তাহলে কি হবে? বেটার হবে না? বোঝা যাবে হেডিং 2 স্টাইলের জন্য এই ক্লাসটা ইউজ হচ্ছে। তো আমরা ধরেন একটা ইউজ করব, যে একটা ক্লাস আমরা বানাই নেই, আপনাদের বোঝানোর জন্য আমি একদম বাংলায় লিখতেছি, লেখা 90 সাইজ বা 100 সাইজ, ধরেন আমি এটা দিলাম ক্লাসের নাম, এবং ফন্ট সাইজ আমরা তাহলে এখানে কি ক্লাস কি প্রপার্টি ইউজ করব? ফন্ট সাইজ 100 পিক্সেল। তাহলে এখন যেখানে যেখানে আমরা এই ক্লাসটা দিব,
সেখানে কিন্তু লেখাটা কি হয়ে যাবে, 100 পিক্সেল হয়ে যাবে না। রিলোড করি, দেখেন H2টা কি হয়ে গেছে। এটা কিন্তু ইন্সপেক্ট করে দেখা যায় আসলে কোথা থেকে এটা পাচ্ছে, এই লেখার সাইজটা যে ইন্সপেক্ট করলে আপনি দেখতে পারবেন। এই যে আমাদের এই ক্লাসটা থেকে কিন্তু এই যে 100 পিক্সেল সাইজ পাচ্ছে। এখন আপনার আবার মন চাচ্ছে যে না আমার এই দিস ইজ মাই নিউ স্প্যান এই লেখাটাও আমি চাই যে 100 পিক্সেল সাইজ পাক। আমরা স্প্যানে যাই, এই যে এটা কোডিং কাজ করতেছে না কিন্তু, কারণ কোডিং তো আমরা মুছে দিছি ওই জন্য কাজ করতেছে না। রিলোড করি, এই দেখেন দিস ইজ মাই স্প্যান। দুইটা ক্লাস একসাথে অ্যাড করলে কি সমস্যা আছে? না না না, সমস্যা নাই তো। আপনি অনেক অনেক ক্লাস ইউজ করতে পারবেন, এবং আমরা যেভাবে আজকে নরমালি প্রজেক্ট করি যে অনেক ক্লাস আমরা তৈরি করে রাখি, মানে যেগুলো লাগে নিয়মিত। যে একটা ওয়েবসাইটে দেখেন যত বাটন হয় মোটামুটি সব বাটন কি থাকে, একই স্টাইল থাকে না। এই যে দেখেন এদের যে বাটন গুলো, এই যে এই বাটনটা কি কালার, গ্রিন কালার, এটাও গ্রিন কালার, এই যে এটাও গ্রিন কালার। কেন? কারণ তাদের লোগোর ব্যান্ড কালারই কি গ্রিন। তো তারা সব জায়গায় কিন্তু এই গ্রিন কালারটা ইউজ করতেছে। তো তারা এই গ্রিন কালারের জন্য কি অবশ্যই কোনো ক্লাস বানায় রাখছে দেখবেন, ঠিক আছে। দেখবেন যে তারা এই যে বাটনের এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন একটা ক্লাস ওরা বানায় রাখছে, এই যে ক্লাস ইউজ করতেছে। ওরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগকে কি সরাসরি কিন্তু কালার টালার দেয়নি, ওরা এই যে ক্লাসটা ইউজ করে এই কাজটা করতেছে। মানে ক্লাসগুলো দেখেন এই যে W3 লেফট, W3 BTN, মানে লেফটের জন্য এটা লেফট ক্লাস, রাইটের জন্য রাইট ক্লাস। মানে দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ এই কারণে। আর W3 BTN মানে কি, মানে বাটন, সংক্ষেপে BTN বলছে, বাটন না লিখে BTN বলছে। আচ্ছা এখন ক্লাসের কিছু নিয়ম আছে, মানে ক্লাস ডিক্লেয়ারের ক্ষেত্রে আপনি নাম্বার দিয়ে ক্লাস স্টার্ট করতে পারবেন না, ওয়ান করিম বা ওয়ান হেডিং এরকম দিতে পারবেন না। আপনি মাঝে বা শেষে নাম্বার ইউজ করতে পারবেন, কিন্তু প্রথমে ইউজ করা যাবে না। আর একটা নিয়ম হচ্ছে প্রথমে আপনি আন্ডারস্কোর চাইলে ইউজ করতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় না। আপনি এখানে কোনো সিম্বল, স্পেশাল সিম্বল ইউজ করতে পারবেন না, যেমন হ্যাশ, ডলার সাইন বা স্টার, এই ধরনের কিছু যে স্পেশাল সিম্বল গুলো এগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে ইউজ করা যাবে না। এখানে জাস্ট কি ক্যারেক্টার আর নাম্বার, টেক্সট আর নাম্বার। আর একটা জিনিস ইউজ করা যায় ওই যে আন্ডারস্কোর অথবা হাইফেন, ঠিক আছে। অনেক কথা একবারে বলতেছি, মনে হচ্ছে কি অনেক কঠিন। বাসায় ধীরে ধীরে দেখবেন জিনিসগুলো, তাহলে তখন সহজ লাগবে। হুম, তো এইভাবে আমাদের শিখতে হবে, একটু প্র্যাকটিস করেন, ক্লাস নিয়ে কাজ করা শুরু করেন, দেখেন কাজ করে কিনা।
ওই ক্লাসের উপরে একটু দেখো তো hit। আচ্ছা।
ক্লাস এরকম ধরে যে শুধু দুইটা ইউজ করা যায় তা কিন্তু না, আরো একটা একাধিক জাস্ট স্পেস থাকলে আপনি একাধিক ক্লাস ইউজ করতে পারবেন। ক্লাসটা সময় মিনিংফুল রাখার চেষ্টা করবেন। যখন ক্লাস শেষ হয় একটা কোশ্চেন ছিল, হুম, দুইটা ক্লাসে যদি ধর আপনার কালার এবং দুটোতেই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু আমি একটা ওয়ার্ড একটা পার্টিকুলার জায়গার ক্ষেত্রে মানে ধর বেশ টু একটা সিঙ্গেল ওয়ার্ড তার মধ্যে আমি দুইটা ক্লাস ইউজ করলাম যেটা দুইটারই কালার এবং দুইটারই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কি হবে? এটা হচ্ছে মানে কোড রিড হয় হচ্ছে লাইন বাই লাইন, বুঝছেন? মানে কোড ফার্স্টে 8 নম্বরে কোড পেজ 2, তারপরে 12 নম্বরে কোড হেডিং 2। এখন এই হেডিং 2 এ ধরেন আমরা কালার রেড দিচ্ছি, তাই না? জি এর নিচে আরেকটা ক্লাস থাকবে হেডিং 3 নাম, জি ওইটার কালার ধরেন আমরা দিছি হচ্ছে অন্য একটা কালার গ্রিন দিছি, তাহলে আমার এটা চলে যাবে হচ্ছে 12 নাম্বার, আর এটা ধরেন আমরা 15 নাম্বার লাইনে আছে। এখন এই হেডিং 2 আর হেডিং 3 দুইটা ক্লাসে যদি আমরা একটা ট্যাগে দেই তাহলে দেখেন কোড করতেছে লাইন বাই লাইন, তো লাস্ট কোড এসে এসে কি দেখবে, রেড কালার ছিল এটা বানাই দিছে গ্রিন, তাহলে লেটেস্ট এক্সিকিউট নিচে যেটা থাকে সেটা আমার আপনার কি C1 এবং C2 দুইটা একসাথে আছে, তো এটা C2 তে কনফার্মেশন হচ্ছে, তো এই জন্য এটাও ওভাররাইট করা যায়, মানে আমরা ইম্পর্টেন্ট দিতে পারি, এটা লেখা রাখতে পারি রেড এর পাশে একটা আশ্চর্যবোধক চিহ্ন, যে ডক টাইপের যেটা দেন না, জি জি ওইটা দিয়ে ইম্পর্টেন্ট এই কথাটা লিখলে যেটাতে ইম্পর্টেন্ট থাকবে ওইটা সবচেয়ে প্রায়োরিটি বেশি, ওইটা একমাত্র ইনলাইন সিএসএস দিয়ে ওভাররাইট করা যায় ইম্পর্টেন্ট টাইপ। ক্লাস দেখলাম, এবার আমরা একটু আইডিটাও দেখে নিই। আমরা সিলেক্টর হিসেবে কি দেখলাম, ট্যাগ দেখলাম, ক্লাস দেখলাম, ও সুডো ক্লাসটাও আমরা দেখায় দিই, আইডিয়াটা পান। সুডো ক্লাস, সুডো ক্লাস আসলে কি? সুডো ক্লাস হচ্ছে এই ক্লাসের সাথে নট রেলিভেন্ট, সুডো ক্লাসের নাম হচ্ছে ক্লাস কি এটা না, সুডো ক্লাস হচ্ছে আমাদের HTML ট্যাগ নিয়ে আমরা যখন কাজ করি কিছু ইভেন্ট তৈরি হয়, মানে আমরা যখন ওয়েব পেজ ব্রাউজ করি তখন আপনি কিছু কাজ করেন, ওয়েব পেজের মধ্যে আপনি কিছু কাজ করেন এবং এই কাজগুলোকে বলা হয়
ইভেন্ট ইভেন্ট মানে কি, ধরেন যে আপনি একটা ওয়েব পেজ ব্রাউজ করতেছেন, এখন আপনি সেই ওয়েব পেজে একটা বাটনের উপরে গেছেন মাউস দিয়ে, আপনার মাউসের কার্সরটা করলেন বাটনের উপরে নিয়ে গেলেন, তাহলে এই বাটনের উপরে যে আমি কার্সরটা নিয়ে গেলাম এটাকে ওয়েব পেজ কাউন্ট করা হচ্ছে হোভার হিসাবে। এটাকে কি বলে? হোভার, HOVER, হোভার। তো এই হোভার মানে তাহলে কি, যখনই একটা কিছুর উপর আমরা মাউসের কার্সর নিয়ে যাব। তো আমাদের ধরেন আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি, আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি, হ্যাশ দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমরা একটু স্টাইলিং করে নিতে পারি, ঠিক আছে? একটু দেখেন বাটন, একটা বাটনের মতো স্টাইল কিভাবে বানানো সম্ভব অ্যাঙ্কর ট্যাগ। তো বাটনে আমরা অ্যাঙ্কর ট্যাগ ধরে না ক্লাস কি করে আমরা ক্লাস দিয়ে দেই বিটিএল। আমরা সিএসএস করতে গেলে কি ক্লাস ইউজ করব? .btn, গুড। সো আমরা এখানে এটা একটা ফন্ট সাইজ দিচ্ছি 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে কি হলো, এটা ফন্ট সাইজটা বেড়ে 20 পিক্সেল হয়ে গেল। এখন দেখেন এটার কি আছে, নিচে কিন্তু একটা আন্ডারলাইন পাচ্ছে, তাই না? এই আন্ডারলাইনটা মূলত হচ্ছে কি টেক্সট ডেকোরেশন। এটা মানে অ্যাঙ্কর ট্যাগে ডিফল্ট ভাবে এই সিএসএস টা করা থাকে, এটা আপনাকে রিমুভ করে নিতে হবে। টেক্সট ডেকোরেশন হবে হচ্ছে নান, মানে কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। তখন দেখবেন আমাদের, যে আমি দেখেন একটা অ্যালফাবেট পড়ে গেছে, রিলোড করে দেখেন আমার আন্ডারলাইনটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটার কালারটা নিয়ে আমরা একটু কাজ করি। ধরেন আমরা কালার দেই হচ্ছে হোয়াইট, হোয়াইটের কোড শর্টকাট হচ্ছে 3টা এফ বা 6টা এফ, মানে যে কোনোটা ইউজ করতে পারেন। হাওয়া হয়ে গেছে নাকি, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলে গেছে। তো আমরা এটাতে একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি ডার্ক দিয়ে দেই। ব্ল্যাকের কোড হচ্ছে 3টা 0, 6টা 0 দিলেও হবে। দেখেন এই যে আমার এটা কিন্তু একটা বাটন কিন্তু তৈরি হয়ে গেল। আর এই বাটনের ভেতরে মানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো একদম লেগে গেছে, তাই না? আমরা যদি একটু ভিতরে যদি চাই একটু স্পেস হোক, তখন আমরা প্যাডিং নামে একটা প্রপার্টি ইউজ করি। আপনারা আগে সেল প্যাডিং ইউজ করছেন মনে আছে, এখন হচ্ছে শুধু প্যাডিং। তো প্যাডিং আপনি দিতে পারেন, আপনি যদি 10 পিক্সেল যদি প্যাডিং লেখেন তাহলে এটা চতুর্দিক থেকে বাটনটাকে 10 পিক্সেল পরিমাণ স্পেস দিবে। দেখছেন এটা 10 পিক্সেল পরিমাণ কিন্তু চতুর্দিক থেকে স্পেস দিল। তো এই এই বাটনে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা মাউসটা নিয়ে গেছি। এটা ইউজার এক্সপিরিয়েন্স কে হ্যাম্পার করতে পারে, মানে ইউজার বুঝতেই পারবে না, যারা ধরেন যে টেকনোলজি ফ্যামিলিয়ার না। আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি বিজনেস করার জন্য, আমি প্রোডাক্ট বিক্রি করব। এখন আমার ওয়েবসাইটে সামওয়ান আসছে কি নন টেকনিক্যাল পিপল, যার টেকনোলজি সম্পর্কে আইডিয়া নাই, সে মাউস নিয়ে গেছে, বুঝতেছেই না মাউস এটার উপর, মাউস খুঁজে পাচ্ছে না। কেমন হলো না? তো মাউস নিয়ে গেলে যেন সে যেন একটু বোঝে হ্যাঁ এখানে কিছু হয়েছে। তো আমরা তাহলে একটা অ্যাকশন সেট করতে পারি ওই সুডো ক্লাসটার মাধ্যমে, যে .btn এ যখন কেউ কি করবে হোভার, সুডো ক্লাসের জন্য মূলত একটা ক্লোন বা দুইটা ক্লোন ইউজ করা হয়, আমরা এখানে একটা ক্লোন ইউজ করলেই হবে। হোভারের জন্য একটা ক্লোন দিলেই হবে। একটা ক্লোন দিলাম এবং লিখলাম হোভার, এটা লিখলাম। লেখার পর এটা আমরা চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে, লাইক যখনই কেউ মাউস দিয়ে এটাতে নিয়ে আসবে মানে হোভার হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, গ্রিন। আমরা রিলোড করি এবং মাউস নিয়ে যাই, দেখেন এটা গ্রিন হয়ে যাচ্ছে। এটাই কি একটা আমার সুডো ক্লাস। আর অনেক ধরনের সুডো ক্লাস আছে, আমরা পরবর্তীতে শিখবো।
এখন দেখেন আমরা একটা সেট করলাম, যদি এটা অনেক কুইক চেঞ্জেস হচ্ছে, মানে তো আপনি ইউজারের এক্সপেরিয়েন্সটাকে আরো একটু ভালো করার জন্য এটাকে একটু লিটল টাইম দিতে পারেন, ট্রানজিশন দিতে পারেন, মানে একটু ধীরে হবে। সেটার জন্য আপনি একটা প্রপার্টি ইউজ করবেন, অবশ্যই প্যারেন্টে, মানে ট্রানজিশন প্রপার্টি আমরা সাধারণত মেইন এলিমেন্টে ইউজ করি। এই মেইন এলিমেন্টে আপনি ট্রানজিশনটা দিবেন, ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে। ট্রানজিশন প্রপার্টিতে 3টা ভ্যালু থাকে, কি ট্রানজিশন হবে, সবকিছুই অল। তারপরে কোন টাইপের হবে, বিভিন্ন টাইপের আছে, একটা হচ্ছে লিনিয়ার টাইপ আছে, লিনিয়ার আমরা দিচ্ছি, এবং কত সময় নিয়ে হবে। লাইক আমরা প্রথমবার বোঝার জন্য আমরা একটু বেশি সময় দিই, 3 সেকেন্ড। দেখেন এই ট্রানজিশনটা কেমন হয়, রিলোড করি, এবার মাউস নিয়ে যাই, দেখেন 3 সেকেন্ড টাইম নিয়ে এটা গ্রিন হচ্ছে। দিস ইজ কল ট্রানজিশন। ঠিক আছে, তো ক্লায়েন্টের তো আর এত সময় নাই 3 সেকেন্ড বাটনে ধরে বসে থাকবে, আমাদের এটা কমাই দিতে হবে, লাইক হাফ সেকেন্ডের মতো দিতে পারি, 1 সেকেন্ডের অর্ধেক সময়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এইভাবে একটা বাটনও কিন্তু ডিজাইন করা শিখলাম। আচ্ছা, এখন আমরা যেটা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আইডি। আইডিটা আসলে কি, আইডি কি বলেন, আমাদের কি আছে, এনআইডি আছে না, এনআইডি আছে, তারপরে কি হয়, ধরেন যে স্কুল কলেজে পড়লেও কি একটা কি থাকে, আইডি থাকে। এবং আপনারা দেখবেন আইডি কি হয়, নরমালি আইডি কিন্তু নরমালি রিপিট হয় না। একটা স্কুলে ধরেন একটা আইডি নাম্বার একজনের 100, এই আইডি কিন্তু স্কুলের মধ্যে একজনেরই 100 হবে। সবার কি মানে সবারকে কি 100 আইডি দিতে পারবে কয়েকজনকে, তাহলে কিন্তু হবে না। আবার এই যে আমরা স্মার্ট কার্ড বা এই ধরনের ইউজ করি, এটাও কিন্তু আপনি যে আইডি নাম্বারটা ইউজ করেন এটা আপনার এই দেশে কিন্তু একজনই, এই নাম্বারে আর কেউ কিন্তু নাই। তো ঠিক অনেকটা এই কনসেপ্টে এই সিএসএস এও আপনি যদি কোনো কিছুকে একদম আলাদাভাবে সিলেক্ট করতে চান তাহলে তখন আমরা আইডি ইউজ করি। ঠিক আছে, যেমন এটা আসলে বেসিক্যালি বিভিন্ন সেকশনের জন্য ইউজ করা হয়, তারপরে আমি এখানে স্প্যানের মাধ্যমে দেখাচ্ছি। আপনি ক্লাস আইডি একসাথে মেনশন করতে পারেন, মানে আইডিও থাকতে পারে ক্লাসও, মানে স্প্যানের ভিতর আমি স্টাইল লিখছি, ক্লাস লিখছি, আইডি লিখতে পারবো না, না লিখতে পারবেন, আবার শুধু আইডিও লিখতে পারবেন। তো আমি এখানে আইডি ইকুয়াল দিয়ে আপনি এখানে একটা আইডি নাম দিবেন, লাইক এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্প্যান, আমরা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্প্যান। এই ফার্স্ট স্প্যান আইডিটা ধরে যদি আমরা যদি কাজ করি, এখানে কিন্তু আপনি স্পেস দিয়ে আরেকটা আইডি লিখতে পারবেন না। ঠিক আছে, এটা কিসে করা যায়, তো ক্লাসে করা যায়, তো আইডিতে কিন্তু এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, আর এই আইডিটা এখানে যে আপনি মেনশন করলেন যে স্প্যানের আইডি হচ্ছে ফার্স্ট স্প্যান, এটা কিন্তু আর সেকেন্ড কোথাও কিন্তু ইউজ করতে পারবেন না। ইউজ করলে কাজ করতে পারে, মানে কাজ করলো, কথার কথা, কাজ করলে আপনি বুঝবেন না তাহলে তো ইউজ করাই যাবে না। আইডি আপনাকে দিছেই হচ্ছে এক জায়গায় ইউজ করার জন্য, আপনি এক জায়গায় ইউজ করতে পারবেন। এবং এটা দেখেন আমরা আইডি কে আমরা সিলেক্ট করি হচ্ছে হ্যাশ দিয়ে, কি দিয়ে, হ্যাশ দিয়ে কিন্তু আমরা আইডিটা সিলেক্ট করি। ক্লাসকে সিলেক্ট করা হয় ডট, আর আইডি কে সিলেক্ট করা হয় হ্যাশ দিয়ে। এইটার এখন আপনি স্টাইল করেন, কালার রেড, আমাদের এই যে ফার্স্ট, মানে কালার রেড পাবে না, তাই না? কেন পাবে না? যে স্টাইল 3 লাইনে করা আছে নাকি, চলেন আমরা একটা প্রমাণ হয়ে যাক, দেখি এটা কোথায় আছে। h2 h1 h1 রিলোড, h2 h1 h1, এই যে ফার্স্ট স্প্যান আমাদের, এটা আমরা কিন্তু আইডি দিয়ে কালার দিচ্ছি, দেখেন এটা কিন্তু পাইনি, এই যে দেখেন ফার্স্ট স্প্যান এই যে কেটে দিচ্ছে, এবং এখানে একটা নোট আছে দেখেন, ফিল্টার রুলস কন্টেইন দিস প্রপার্টি,
মানে এখানে আরেকটা রুলস অ্যাপ্লাই করা আছে, এটাকে ওভাররাইড করতে পারবে না। আইডি থেকেও দেখেন ইনলাইনের কি পাওয়ার। হ্যাঁ, স্টাইলটা সরাই দিতে হবে, স্টাইল বা কালারটা আপনার মেনশন করা যাবে না। আমি কোনটাতে দিলাম, এইটাতে। রিলোড, এখানে যে এখন রেড পেয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি তো, এখানে তো আইডি ইউজ করছি, আবার ক্লাসও ইউজ করি। ফার্স্ট স্প্যান, হ্যাঁ নাই, আমরা একটু তৈরি করব। ফার্স্ট স্প্যানকে আমরা একটু সিএসএস করি। ফার্স্ট স্প্যান, এটার কালারটা আমরা গ্রিন দিচ্ছে। আমরা রিলোড করে এটা কোনটা পাচ্ছে, আইডিটা পাচ্ছে। আইডির আর ক্লাসের মধ্যে যদি লড়াই হয় কে জিতে, আইডি জিতে, আইডির প্রায়োরিটি বেশি থাকে। ঠিক আছে, এটাও আমরা জেনে রাখলাম। ওকে, এইটা আমাদের ছিল হচ্ছে ইন্টারনাল সিএসএস, নাকি? ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা সিলেক্টর গুলো কিন্তু শিখলাম। এটাও ইন্টারভিউ আস্ক করে যে কয়টা সিলেক্টর আছে বলেন তো এইচটিএমএল এ। তো তখন আপনাকে বলতে হবে ট্যাগ সিলেক্ট করা যায়, ক্লাস দিয়ে সিলেক্ট করা যায়, আইডি দিয়ে সিলেক্ট করা যায়, সুডো ক্লাসের মাধ্যমে সিলেক্ট করা যায়, এরকম আপনি কয়েকটা বুঝায় বলবেন, তাহলে আপনাকে আর আটকাতে পারবে না। ওকে, সো এটা আমরা ইনলাইন ইন্টারনাল এই দুইটাই শিখলাম। এখন আমরা লাস্ট ওয়ান এক্সটার্নালটা শিখবো এবং শেখার পর আমরা ছুটি দিয়ে দিব। দেখেন, মানে আমি এই ইনলাইন ইন্টারনাল যে সিএসএসটা এখানে যেটা করছিলাম, দেখেন এখানে যে সিএসএসটা আমি করছি, এটা আমি মানে কেটে দেওয়ার জন্য এটা আমি একটা অন্য একটা উপায় ইউজ করতে পারি। সেটা হচ্ছে, এটা আপনাদের শেখাই নাই আগে, এইচটিএমএল এ আপনি একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে কি, জাস্ট একটা নোট রেখে দেওয়া। আমরা এখানে যা দেখতেছি আমাদের পেজে, এখানে যা দেখতেছি সবকিছু আমাদের কোড থেকে আসতেছে, তাই না? তো একটা ওয়েবসাইট কত বড় হয়, এখানে তো অনেক নোট রাখার প্রয়োজন হয়। তো আমি এখানে একটা ধরেন যে নোট লিখে রাখতে চাই, যেগুলো হচ্ছে স্প্যান ট্যাগ। আমি এই স্প্যান ট্যাগের উপর, স্প্যানের উপর যে একটা নোট লিখে দিচ্ছি, এখানে স্প্যান নিয়ে কাজ করা হয়েছে, এটা আমি লিখলাম এবং রিলোড করি। দেখেন এখানে কিন্তু এই নোটটা চলে আসছে। এটা তো ইউজার দেখে আবার মনে করবে এটা আবার কি। আমাকে এটা এমন ভাবে রাখতে হবে এটা যেন কি ইউজার না দেখতে পারে, বাট আমার কোডে গেলেই যেন দেখা যায়। এই জন্য কি উপায় আছে, কমেন্ট করা। যখন স্পেন্ড করবে তখন আবার ওই জিনিসটা দেখতে পাবে। বুঝি নাই, মানে আপনার যে ওয়েবসাইট গুলো যে আমরা স্পেন্ড গুলো যে করলাম তখন আবার এটা দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কোডে গেলেই এটা দেখতে পারবেন, কোড ছাড়া দেখা যাবে। হ্যাঁ, তো এখন দেখেন কমেন্ট করার নিয়মটা হচ্ছে, আপনাকে যেটা করতে হয়, লেস দেন সাইন, তারপরে এক্সক্লেমেটরি সাইন এবং দুইটা হাইফেন, এরপরে আপনি কমেন্ট লেখা শুরু করবেন, আপনার মনের মতো যত কমেন্ট, কবিতা টবিতা যা ইচ্ছা লেখেন। তারপরে আপনি শেষ করবেন হচ্ছে দুইটা হাইফেন গ্রেটার দ্যান সাইন। এটা হচ্ছে এইচটিএমএল এর কমেন্টারি স্ট্রাকচার। তো তাহলে আমরা এটা কমেন্ট করি তো দেখি তো হয় কিনা। দেখেন এটা শুরু করছে, অটোমেটিক শেষ দিয়ে দিছে, এই যে এখানে শুরু, এবং আমরা শেষ করলাম, দেখছেন? এবং আমরা যদি এখন যদি এটা রিলোড করি, দেখেন এখানে কিন্তু নাই, আমার কোডে কিন্তু ঠিক করে রয়ে গেছে। ঠিক আছে, একইভাবে সে আসলে সোর্স কোড দেখলেও পাবে, কমেন্টটা সোর্স কোডেও থাকে। এটা জাস্ট একটা নোট রাখার জন্য। তো এই এই ট্রিক্সটাই আমরা অনেক সময় কাজে লাগাই। ধরেন এখানে স্টাইল গুলো করছি আপনাদের ইন্টারনাল দেখানোর জন্য, এখন আমি ইন্টারনালটা এখন মুছে ফেলবো, মুছে ফেললে তো হারাই যাবে, কালকে ক্লাসে এসে দেখতে পারবো না যে কি কি করছিলাম, তাহলে তো কেমন হইলো। তার থেকে আমি এটা কমেন্ট করে রাখতে পারি না, এটাই কমেন্ট হিসেবে ইউজ হবে, তাহলে আর কেউ, তো আমি এটাকেও কমেন্ট করে রাখি। দেখেন যে শুরু করলাম এবং স্টাইলে গিয়ে শেষ করলাম। অনেক সময় আমরা এরকম বিভিন্ন কোড
এই কমেন্ট করাকে অমিট করাও বলে, যে অমিট করে রাখি, অফ করে রাখি, যে যাতে এটা কাজ না করে। এটা কিন্তু এখন আর কাজ করবে না, ঠিক আছে? এই সিএসএস টা কিন্তু আর কাজ করতেছে না, কারণ এটা কি, ওরা কি ভাবছে কমেন্ট, সো এটা কাজ করবে না। এই যে দেখেন এগুলা কমেন্ট হয়ে আছে। তো এই সুযোগটাই আমরা নিলাম। এখন আমরা এখানে ইন্টারনাল শেষ, এক্সটার্নালটা আমরা ইউজ করব। তাহলে এক্সটার্নালের জন্য আপনার কি লাগবে, এক্সট্রা একটা ফাইল, যে ফাইলটার নাম আপনি অবশ্যই দিবেন style.css। এখানে কি রহিম.css দিলে কাজ করবে না, কাজ করবে, বাট স্ট্যান্ডার্ড নেম হচ্ছে স্টাইল। যেমন ইন্ডেক্সটা আমরা ইউজ করছি এরকম, স্টাইলটাও এখানে এরকম একটা স্ট্যান্ডার্ড নেম আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। নাম দিব style.css, তখন এই যে এরকম দেখাবে। এর ভিতর এখন আপনি মনের মাধুরী মেখে সিএসএস করবেন, কিন্তু কোনো ট্যাগও লেখা লাগবে না, অ্যাট্রিবিউটও না, ঠিক আছে? যেমন আমরা ধরেন এই যে এখানে যে সিএসএস গুলা করছিলাম স্টাইলের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে, এগুলাই আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু স্টাইল ট্যাগ লাগবে না, এখানে আপনার শুধু কি লাগতেছে, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, এটাই লাগবে। এবার আমরা একটু রিলোড করি, দেখবো যে কি আমাদের কোডগুলা কি কাজ করতেছে। এই যে বাটনটা স্টাইল করছিলাম, কাজ করে? কাজ কিন্তু করতেছে না, কারণ এই যে দুইটা ফাইল কিন্তু কি আলাদা, এদের মধ্যে কি নাই, কোনো কানেকশন, সম্পর্ক, রিলেশন যাই বলেন কিচ্ছু নাই। এদের দুইজনকে রিলেশনশিপ করাই দিতে হবে। আর রিলেশন কিসের মাধ্যমে করে বলেন তো, মাথার মাধ্যমে, ব্রেনের মাধ্যমে, তো তাই না? তো ব্রেন কই, এই যে হেড, হেডের মধ্যে আপনাকে এটা লিংক করে দিতে হবে। কিভাবে, আপনার একটা নতুন ট্যাগ আজকে শিখেন, ট্যাগটার নাম হচ্ছে লিংক। আচ্ছা, অনেক কিছু চলে আসছে, আমি বুঝাই দিচ্ছি। লিংক ট্যাগ, এটা কি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, এটার কোনো শেষ মানে আবার করতে হবে না। এখানে দুইটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, একটা হচ্ছে REL মানে রিলেশন। রিলেশনটা কি, এর মধ্যে রিলেশনটা কি, এদের মধ্যে সম্পর্কটা কি, এরা হচ্ছে আমরা স্টাইল শিটটাকে লিংক করতেছি, এটাকে লিখতে হয়, হ্যাঁ স্টাইল শিট, এটা আপনাকে লিখতে হবে। এবং তারপর আপনি HREF কি, এটা হাইপার রেফারেন্স, মানে লিংকটা কোথায় কোথায় আছে এটা তুমি বলো। আমাদের কোথায় আছে, এখানে যেহেতু আছে, জাস্ট ফাইলের নামটা লিখে দিলেই হবে, style.css, এটা আমরা লিখলাম। এবং আমরা এখন রিলোড করি, দেখেন এই যে আবার সব আগের মতো হয়ে গেছে। তো এটা করতে যায় আপনারা প্রচুর ভুল করবেন, দেখা যাবে .css এর জায়গায় একটা ডট বেশি করে গেছে। তারপরে আমরা রিলোড করে বলবো ভাই আমি তো ঠিক করে কোড করলাম, দেখেন দেখেন এই যে কাজ করতেছে না, আমি ঠিকঠাক, আমিও তো চোখে দেখে হ্যাঁ ঠিকই তো লাগতেছে, কারণ ছোট ভুল বের করা কি কঠিন, এর থেকে আমি যদি করে দেই মানে তাড়াতাড়ি করে দিতে পারবো। তো সেই জন্য একটু সতর্কতার সাথে করতে হবে, ভুল হলে পারে নিজের খুঁজে বের করার চেষ্টা করতে হবে, যে দেখেন যে আসলে কোথায়, কারণ কম্পিউটার আপনার সাথে বেইমানি করবে না যে ঠিক করছো তাও আমি ভুল দিব, এটা হবে না। ও মেশিন ও তো আর এসব বুঝে না, আপনি ঠিকঠাক কোড করে থাকলে ঠিকঠাকই আসবে। তো এই একটা জিনিস ইনশিওর করবেন অবশ্যই, মানে দুইটা ফাইল যেন কি থাকে, পাশাপাশি থাকে। ধরেন এই ফাইলটা বাইরে নিয়ে গেলে কিন্তু আর কাজ করবে না। আমরা যদি ধরেন এই ফোল্ডারের বাইরে নিয়ে যাই এবং রিলোড করি, দেখেন রিলোড করার পর কি পাচ্ছে, কেন পাচ্ছে জানেন, মানে এটা ব্রাউজারের হিস্টোরিটা ধরে রাখছে। মানে ব্রাউজার যে কোনো জিনিস যখন রিড করে ফেলে তখন আবার রিকোয়েস্ট দিলে যদি ওই ফাইলে কোনো আপডেট না হয় তাহলে আর সেটা আবার যায় না, কারণ কি সাইটটা স্পিড আপ রাখার জন্য, স্পিডটা ভালো রাখার জন্য। আমরা এটা প্রাইভেট উইন্ডোতে ওয়েব ওপেন করি, মানে যেখানে কোনো হিস্টোরি নাই, সেখানে দেখেন এই যে কাজ করতেছে না। কিন্তু এই কাজ না করলে আপনি একটা কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোডটা দেখবেন এবং এই style.css এই লিংকের উপরে একটা ক্লিক করেন। ক্লিক করলে যদি বলে ফাইল নট ফাউন্ড, তার মানে কি আপনার ফাইলটা পাচ্ছে না, আপনার কোনো একটা ভুল আছে, আপনি লিংক ভুল করছেন, নাই ফাইলের ভিতর নাই। তখন আপনি জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আমি তো আসলেই হারাই ফেলছি। লাস্ট, থ্যাঙ্কস।
আচ্ছা, আমরা ডে 2 এখানে দিয়ে দিব। তো আর আপনি যদি কন্ট্রোল ইউ দিয়ে এটার উপর ক্লিক করেন এবং দেখেন যে আপনার কোডগুলো আসছে, তার মানে কি লিঙ্কিং সব ঠিকঠাক আছে, তাইলে কাজ করার কথা। অনেক সময় এটাও করেন অনেকে যে সিএসএস ফাইলটা সিএসএস সব করছেন করে সেভ করেন না। ধরেন আমরা এই যে দিলাম, কোড করছি, অনেক লাইন কোড করছি, সেভ আর করি নাই, তাহলে কি সেটাকে আসবে? আসবে না। তো আমি এই যে কন্ট্রোল ইউ দিব, দেওয়ার পরে যে বা দেখেন এই যে আমি কোড লিখছি, এই যে আমি প্রায় 34 লাইন কোড লিখছি, তাও আমার এখানে কোড আসে না, সেভ করেন না। এই যে দেখেন এখানে হোয়াইট একটা বাটন অন হয়ে থাকে, তার মানে সেভ হয়নি। এই জিনিসগুলো একটু সতর্কতার সাথে করবেন। তাহলে জাস্ট এই এক্সটার্নাল এর ব্যাপারটাই হচ্ছে আপনি এখানে style.css এর মধ্যে এইভাবে যত ইচ্ছা তত লাইন সিএসএস করবেন। মোটামুটি সিএসএস সম্পর্কে আমরা বেসিক আইডিয়া পেলাম। আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এই ছুটির মধ্যে। প্র্যাকটিস করার জন্য আমি বলবো যে W3 স্কুলস থেকে যত সিএসএস পান একটা একটা করে চেষ্টা করে দেখবেন, ঠিক আছে? ধরেন মার্জিন, এটা আমরা একটু দেখব মার্জিন দিয়ে কি করে। মার্জিন টপ, মানে টপ থেকে মার্জিন মানে তো বুঝেন তাই না, গ্যাপ সৃষ্টি করা। বক্স মডেল, টেক্সট, টেক্সটের বিভিন্ন ফরম্যাটিং। টেক্সট ধরেন আমি এই যে স্পেসিং দেখাই নাই, টেক্সট স্পেসিং মানে কি, লেটার স্পেসিং মানে বুঝতেছেন, লেটার মানে কি বর্ণ, যে প্রত্যেকটা বর্ণের মধ্যে কতটুকু স্পেস হবে, ঠিক আছে? এটা আমরা সেট করতে পারি। H2 এর মধ্যে কত পরিমাণ স্পেস দেওয়া, H2 হচ্ছে যে এটা 5 পিক্সেল করে স্পেস দেওয়া, দেখছেন? আমরা যদি এটা যদি বাড়াই দেই, এখানেও কিন্তু মানে সরাসরি কোড করা যায়, লাইক 10 পিক্সেল দিয়ে দিলাম, রান করি, দেখেন স্পেসটা বেড়ে গেছে। আরো একটা 0 বাড়াই দেই, রান, দেখছেন? তো এইভাবে আপনি প্রত্যেকটা সিএসএস ট্রাই করবেন। আর আমরা তো প্রজেক্ট ভিত্তিক দেখবই, তখন আরো হবে, বাট এখান থেকে আরো চেষ্টা করবেন দেখতে। এটাই আপনাদের বাসার কাজ। আমি সোমবারে হবে। হ্যাঁ, পরের সোমবার, আজকে সোমবার তাই না, নেক্সট মানডে হবে। 1 উইক টাইম পাচ্ছেন, এই টাইমটা কাজে লাগান, অ্যাজ ওয়েল অ্যাজ কি নিজের মানে ভালো সময়টাও কাটান। আমি বলতেছি না যে খালি আমার কাজই করেন, আপনি প্রতিদিন 1-1.5 ঘন্টা যদি টাইম দেন, দ্যাটস এনাফ। আর তারপরে যদি বলেন যে না তাও সময় নাই, তাহলে তার আমার কিছু করার নাই।